ক্লাসে। অ্যানাটমিক ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। লিপি আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? লিপি আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা? ওকে, আশা করি এখন শুনতে পাচ্ছেন। আজকের অ্যানাটমি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়বো নিউরো অ্যানাটমি, হ্যাঁ, নার্ভাস সিস্টেম। সবাই একটু জয়েন করুক, জয়েন করলে আমরা একটু শুরু করতেছি।
নাজিমা আলাউদ্দিন আপু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ আপু। তাহলে গতদিন আসলে আমাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা গতদিন ক্লাসটি নিতে পারি নাই বা কন্টিনিউ করতে পারিনি। ক্লাসটি আমরা শুরু করেছিলাম। ওকে, তাহলে আজকে আমরা পড়বো নার্ভাস সিস্টেম। হ্যাঁ, নার্ভাস সিস্টেম যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এটা হলো আপডেটেড পিডিএফ। এটা আগের থেকে অনেক বেশি আপডেট করা হয়েছে এবং বিগত সেশনগুলোতে আমরা পুরো বডির নার্ভাস সিস্টেম, হ্যাঁ, পুরো বডির সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তারপর হলো সোমাটিক সাপ্লাই, হ্যাঁ, এই জিনিসগুলা আমরা অ্যাড করা ছিল না। হ্যাঁ, এখন এখানে সেটা অ্যাড করা আছে। তো চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আশা করি নার্ভাস সিস্টেম আপনাদের ভালো লাগবে। ওকে, আচ্ছা। তাহলে এটা হলো নার্ভাস সিস্টেম। ওকে, আমার আজিমা আলাউদ্দিন আপু, আমার শেয়ার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? নিউরো অ্যানাটমি, নার্ভাস সিস্টেম। আচ্ছা, তাহলে দেখেন নিউরো অ্যানাটমি। হ্যাঁ, নিউরো অ্যানাটমি বা নার্ভাস সিস্টেম। দেখেন নার্ভাস সিস্টেম আসলে আহ, এখান থেকে এটা একটু কঠিন। হ্যাঁ, সবার কাছে একটু কঠিন মনে হয়। কারণ হলো আমাদের ফিফথ ইয়ারে বা আমরা ফাইনাল ফার্স্ট ফিফথ বলছি, ফার্স্ট প্রফে এই নার্ভাস সিস্টেম সবার শেষে পড়ানো হয়। হ্যাঁ হ্যাঁ, 6টা কার্ডের মধ্যে আমরা ওই জন্য সবার শেষে রাখছি। নার্ভাস সিস্টেমের দুটো অংশ, একটা হলো বেসিক নার্ভাস সিস্টেম আর একটা হলো নিউরো অ্যানাটমি। ওকে, আমরা আজকে একটু বেসিক নার্ভাস সিস্টেমটাই জানবো। এখানে দেখেন বেসিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে হলো অ্যানাটমি, আছে হিস্টোলজি, তারপরে আছে হলো ফিজিওলজি। ফিজিওলজির এই অংশটা আছে হলো নিউরোফিজিওলজি। নিউরোফিজিওলজি এটা কিন্তু আপনার সিলেবাসে আছে আপনাদের। হ্যাঁ, পার্ট 1 এর সিলেবাসে আছে। এটা ফিজিওলজি পড়ানোর সময় দেখাই দেওয়ার কথা, বা ইতিমধ্যে আপনাদের এটা পড়া হয়েছে। হিস্টোলজি আলাদা করে, হিস্টোলজি আমরা যখন পড়েছিলাম সেখানে নার্ভাস সিস্টেমে যে হিস্টোলজি আছে, লাইক সাপোর্টিং সেলগুলো কি কি আছে, হ্যাঁ, মেওয়া, মাইক্রোগ্লিয়াল সেল, এপেন্ডাইমাল সেল, অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, হ্যাঁ, এই যে 4টা সাপোর্টিং সেল আছে সেই সেলগুলা কাজ কি, কি কি ফর্মেশন করে, হ্যাঁ, সেগুলোর কাজ, এগুলোই হলো হিস্টোলজি। অ্যানাটমির এখন আমরা পড়বো। আর নিউরো অ্যানাটমির মধ্যে আসলে হেড নেক আমরা already পড়া হয়েছে। হ্যাঁ, ব্রেনটা আমরা পড়বো সেকেন্ড ক্লাসে, নার্ভাস সিস্টেমের আর আইও বলতে কিছু জিনিস দেখতে হবে। আচ্ছা, এই হলো আপনার সার্জারির জন্য এই যে জিনিসগুলো লাগবে।
আচ্ছা, এখন দেখেন বেসিক নার্ভাস সিস্টেম পড়ার সিরিয়াল, হ্যাঁ, সিরিয়ালটা কিভাবে পড়বেন। প্রথমে ফেসিয়াল নার্ভ যেটা আছে 7th ক্রেনিয়াল নার্ভ, সেটা পাথওয়েটা পড়তে হবে। টেনশন করার কোনো আজকেও আমি অনেক এডিট করব, হ্যাঁ, হয়তো এক দুইটা পেজ যোগ বিয়োগ। প্রত্যেক সেশনে ক্লাস নেওয়ার পরপরই আমি এই কাজটা করে ফেলি, কারণ পরে আর মনে থাকে না। অটোনমিক নার্ভাস সিস্টেম, তারপরে হর্নার সিনড্রোম, আর্জি-লব স্কিন সাইন, সিএসএফ, হ্যাঁ, তারপরে হেমি সেকশন এন্ড ক্রস সেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, রিসেপ্টর গ্যাংলিয়া, পেইন টাচ টেম্পারেচার পাথওয়ে। আচ্ছা, এটা হলো না বেসিক নার্ভাস সিস্টেম পড়ার সিরিয়াল। এরপর দেখেন নিউরো অ্যানাটমি কিভাবে পড়বেন, হ্যাঁ, ব্রেনের ডিফারেন্ট পার্টস, লোব, তারপরে হলো সালকাস, জাইরাস, হ্যাঁ, বিভিন্ন ব্রডব্যান্ড এরিয়াগুলো, সেই এরিয়াগুলো কোথায় লোকেশন, সেই এরিয়াগুলো কাজ কি, তারপর হলো ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন, হ্যাঁ, বেজাল গ্যাংলিয়া, সেরেবেলাম। ওকে, আচ্ছা, এদেরকে কি পড়তে হবে, এদের ফাংশন, হ্যাঁ, লেশন, নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে নিউরোলজি, হিস্টোলজি অ্যান্ড আদার্স। আচ্ছা, তাহলে চলেন, আমরা রেকর্ডিং অন করছি তাই না? ওকে, তাহলে চলেন আমরা বিসমিল্লাহ বলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা প্রথমে নার্ভাস সিস্টেম পড়বো তাই না? তাহলে নার্ভাস সিস্টেমের মধ্যে দুইটা জিনিস আছে, হ্যাঁ, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা একদম সুন্দর করে নোট করা, এটা একদম মাথার মধ্যে ঢুকাই নেবেন, হ্যাঁ। এটা অনেকবার আমরা পড়ছি, সে ইন্টারমিডিয়েট থেকে আমরা পড়তেছি, কিন্তু এখানে একটু কনক্লুসিভ বা সুন্দর করে দেওয়া আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে হলো ব্রেইন আর হলো স্পাইনাল কর্ড। আচ্ছা, তাহলে ব্রেন থেকে কি কি আসে, ব্রেনের তিনটা অংশ আছে, একটা আছে ফোর ব্রেন, হ্যাঁ, তারপরে আছে হলো মিড ব্রেন, তারপরে আছে হলো হাইন্ড ব্রেন। এটা তো মনে থাকবেই আপনাদের, কিন্তু মনে থাকবে না হলো যে এটা আমার যেটা মনে থাকে না, আমি ওইটাই বলছি আর কি, আমার এটা মনে থাকে না। সো এইটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। এখান থেকে কি কি ডেভেলপ করে, তারপরে মেসেনসেফালন থেকে, তো মেসেনসেফালন থেকে কিছু ইয়া করে না। তারপরে হলো আপনার এই যে মেটেনসেফালন, মাইলেনসেফালন, হ্যাঁ, আপনার হাইন্ড ব্রেন থেকে কি কি ডেভেলপ করে, এটা একদম পরীক্ষায় আসছে, অনেকবার এমসিকিউ আসছে। তো ফোর ব্রেন, মিড ব্রেন সবাই পড়ে যায়, কিন্তু ওই গ্রিক নামগুলো পড়ে না, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন, ফোর ব্রেন হলো, ফোর ব্রেন আর একটা নাম কি আমার সাথে মুখস্থ করেন, প্রোসেনসেফালন, এমতে মিড ব্রেন, এমতে মেজেনসেফালন, আর আর যেহেতু একটু শেষের দিকে অ্যালফাবেটিক্যালি থাকে, এই জন্য হাইন্ড ব্রেন, এটা হলো রম্বেনসেফালন। আচ্ছা, প্রোসেনসেফালন থেকে দুইটা জিনিস ডেভেলপ করে, একটা হলো টেলেনসেফালন, হ্যাঁ, এটা টেলেনসেফালন, আর একটা হলো ডায়ানসেফালন। টেলেনসেফালন হলো দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা টেল, দুইটা মাথা, এই দুইটা হলো দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার হলো এই ফোর ব্রেনের টেলেনসেফালন থেকে ডেভেলপ করে। আচ্ছা, ডায়ানসেফালন থেকে কি কি ডেভেলপ করে, ডায়ানসেফালন থেকে ডেভেলপ করে হলো থ্যালামাস, হ্যাঁ, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস। থ্যালামাসের রিলেশনে কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, হাইপো মানে নিচে, হ্যাঁ, তারপরে এপি মানে হয়তো বা সামনে, মেটা মানে আশেপাশে, হ্যাঁ, এরকম জাস্ট থ্যালামাসের আশেপাশে সবগুলো মিলেই হলো ডায়েনসেফালন। তাহলে প্রোসেনসেফালন, মেজেনসেফালন, রম্বেনসেফালন। প্রোসেনসেফালন থেকে ডেভেলপ করে হলো টেলেনসেফালন, ডায়েনসেফালন, টিডি। আচ্ছা, আর এখানে হলো হাইন্ড ব্রেন থেকে ডেভেলপ করে এমএম, হ্যাঁ, মেটেনসেফালন, মাইলেনসেফালন। মেটেনসেফালন থেকে সেরেবেলাম, হ্যাঁ, এই যে এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল, এখান থেকে এই যে এইভাবে বের হয়ে হলো সেরেবেলাম, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে এটা হলো সেরেবেলাম। আচ্ছা, সেরেবেলাম থেকে সেরেবেলাম এবং পন্সে মেটেনসেফালন, এই সেরেবেলাম, আর হলো এইখান থেকে এই যে সামনে কি আছে, সামনে আছে এই যে, ওকে, এটা হলো মিড ব্রেইন, এটা হলো পন্স, হ্যাঁ, আর এটা হলো এই যে মেডুলা অবলঙ্গাটা, হ্যাঁ, এইভাবে একটু এলিভেটেড থাকে, এটা হলো মেডুলা অবলঙ্গাটা। তাহলে এই যে এই দুইটা জিনিস ডেভেলপ করে পন্স এবং সেরেবেলাম ডেভেলপ করতেছিল মেটেনসেফালন থেকে, আর মাইলেনসেফালন থেকে এই যে এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকু, এই যে মেডুলা অবলঙ্গাটা, আমরা সব সুন্দর ছবি আছে এটা দেখবো। তাহলে এটা যেটা আমার সাথে মুখস্থ করেন, হ্যাঁ, যেহেতু এটা মুখস্থ আমার হতো না, কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসতো, ঠিক আছে। নওশিন ফেরদৌসী সরকার আপু, ও নাসিম মোর্শেদ ভাইয়া, ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, নওশিন আপু, আচ্ছা, এরপর দেখেন তাহলে ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, হ্যাঁ, টেলেনসেফালন, ডায়ানসেফালন, মেটেনসেফালন, মাইলেনসেফালন। তাহলে এইটা কিন্তু
থ্যাংক ইউ ভাই আপু। তাহলে এই দুইটা এইটা কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে। তাহলে দেখেন আমার সাথে মুখস্থ করেন, প্রোসেনসেফালন, মেজেনসেফালন, রম্বেনসেফালন। প্রোসেনসেফালন থেকে টেলেনসেফালন, ডায়ানসেফালন। টেলেনসেফালন থেকে হলো টু সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর ডায়ানসেফালন থেকে হলো থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস। আর রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেন মানে বুঝতেছেন এই পিছনের দিকের অংশটা, তাই না? সামনে হলো ফোর ব্রেন। হ্যাঁ, পুরো ব্রেনটা যদি আপনি এভাবে আর্ট করেন তাহলে দেখেন আপনার কাছে আর একটু ইজি মনে হবে। হ্যাঁ, এই যে ব্রেনটা কিন্তু এরকম থাকে, তাই না? এই যে এরকম থাকে। ওকে, এটা ধরেন যে ফোর্থ ভেন্ট্রিকল, এটা হলো আপনার সেরেবেলাম। আর এই যে, হ্যাঁ, এটা হলো মিড ব্রেইন। তারপরে নিচে থাকে পন্স, তার নিচে হলো এই যে এরকম থাকে হলো মেডুলা অবলঙ্গটা। হ্যাঁ, সুন্দর ছবি আছে। এই পাশ থেকে আমরা দেখবো এরকম সুন্দর ছবি আছে। তাহলে সামনের এই জায়গাটার নাম হলো প্রোসেনসেফালন। প্রোসেনসেফালনের দুই পাশে টেলেনসেফালন, দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, মাঝে এই জায়গাটাতে এই যে জাস্ট এই জায়গাটাতে, কারণ এখানে থাকে হলো আপনার কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, কর্পাস ক্যালোসাম থেকে ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে। ওইটা নিচেই হলো আপনার থ্যালামাস, হাইপোথ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস। এটা এরপরে মিড ব্রেন থাকে। মিড ব্রেনের নিচে আসে, এটা হলো আপনার হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন বা পিছনের অংশ। এই দুইটা ডেভেলপ করে মেটানসেফালন, আর এটা হলো আপনার মাইলেনসেফালন। শেষ। স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া 31 পেয়ার স্পাইনাল নার্ভ বের হয়। আপনারা কি কমেন্ট করতে পারবেন যে আমার স্পাইনাল কর্ড, আমাদের ভার্টিব্রাল কলাম যেটা আছে সেটা তো অনেক বড়, কিন্তু স্পাইনাল কর্ডটা ছোট কেন? হ্যাঁ, কেন নাম্বার ওয়ানে এসে শেষ হয়? স্পাইনাল কর্ডটাকে আরেকটু বড় হইতে পারতো না? একবারে সেকাম পর্যন্ত থাকতো? এটা হলো একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইলো, কেন ছোট বাচ্চাদের স্পাইনাল কর্ডটা একটু নিচ পর্যন্ত থাকে? যেমন বড়দের থাকে L1 এর লোয়ার বর্ডার অফ L1, হ্যাঁ, কিন্তু বাচ্চাদের কিন্তু থাকে L3-4 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কেন বাচ্চাদের নিচে থাকে? কি কারণে? কি কারণে? হ্যাঁ, এটা হলো প্রশ্ন। আপনাদের জানা আছে কিনা একটু কমেন্ট করে জানান, আমি মনে মনে করে দিন, বলে দিচ্ছি। এই হলো আমার ব্রেন এবং স্পাইনাল কর্ড। দিস ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কখনোই রিজেনারেশন হবে না। হ্যাঁ, আপনি যেটা নিয়ে আসছেন দুনিয়াতে ওইটাই থাকবে। হ্যাঁ, হয়তো বা সাপোর্টিং সেল একটু চেঞ্জ হইতে পারে, বা সেলগুলো একটু ছোট আছে ও বড় হইতে পারে, এই কিন্তু নাম্বার কখনো বৃদ্ধি পাবে না। একবার নষ্ট হলে সেটা পার্মানেন্ট ড্যামেজ হবে। যেটা হয় হলো পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, যদি কোনো বাচ্চা জন্মের পরপরই যদি লাংস এক্সপান্ড না করে, বাচ্চা যদি কান্না না করে, তখন কিন্তু আপনার ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, তখন কিন্তু ব্রেনের পার্মানেন্ট ড্যামেজ হয়। হ্যাঁ, এবং এই ড্যামেজ আপনি কখনোই ঠিক করতে পারবেন না। আমাদের কাছে অনেক সময় রুগীরা আসে সিপির বাচ্চা নিয়ে, হ্যাঁ, সেরেব্রাল পলসি ডিউ টু পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। তো ওই বাচ্চাদেরকে আসলে কাউন্সিলিং করতে হয় যে আপনি বাংলাদেশে যান, ইন্ডিয়া যান, বিদেশে যান, যেখানেই যান বাবা, এটা কিন্তু ভালো হবে না। এটা একটা ফ্রেস্তার মতো বাচ্চা, আপনাকে সৃষ্টিগত পরীক্ষা নেওয়ার জন্য দিয়েছে। ও সবকিছুই হবে, কিন্তু একটু দেরিতে দেরিতে হবে, যেটাকে আমি মেডিকেলের ভাষায় বলি ডিলেড মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো হয়তোবা একটা বাচ্চা 4 বছরে বসলে ও হয়তোবা 6 বছরে সেটা করবে। একটা বাচ্চা 2 বছরে যে কারো করবে কাজ করবে, ওর সেটা 4 বছর লাগবে। হ্যাঁ, এরকম। আবার অনেকে হুইল চেয়ার বাউন্ড থাকে, হ্যাঁ, অনেকে ভালো থাকে, মেন্টাল কন্ডিশন ভালো থাকে, এরকম। ওকে, আজিমা আলাউদ্দিন আপু, ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে হলো সোমাটিক, একটু পরে আমরা পড়বো পুরো বডি সোমাটিক সাপ্লাই, সোমাটিক আর হলো অটোনমিক। ঠিক আছে? সোমাটিক এবং অটোনমিক। সোমাটিক সাপ্লাইয়ের মধ্যে আছে হলো সাপ্লাই দ্য বডি, আপনার পুরো বডির যে স্কিনের মধ্যে একদম নেটের মতো একটা সাপ্লাই। তো এই সোমাটিক সাপ্লাই ওয়ান পেয়ার স্পাইনাল নার্ভের মাধ্যমে তো হবে। আপনাকে ধরেন যে আপনার, সে আপনার কাজটা করে দিল, তাই না? ঠিক একইভাবে ধরেন, না না, একটা পায়ের মতো একটা আপনি বসে আছেন, এখন ক্লাস যেতে হবে, এই যে একটা কাজ, এই কাজটা কে করে দেয়? এই কাজটা করে দেয় হলো 12 জোড়া ক্যানিয়াল বা 31 পেয়ার স্পাইনাল নার্ভ। কিভাবে করে দেয় সেটা আমি দেখাই দিচ্ছি। আরেকটা আছে অটোনমিক। অটোনমিক মানে হলো, সোমাটিক এবং অটোনমিকের মধ্যে পার্থক্য হলো, এই সোমাটিক আমার ব্রেনে নিয়ে যাবে, আমি আমার ইচ্ছা মতো সেইটার রেসপন্স করব। হ্যাঁ, কিন্তু অটোনমিকে সেই ইচ্ছা স্বাধীনতা আপনাকে দেয় নাই, ব্রেন এটা অ্যানালাইসিস করে ঠিক করবে যে এখন কোনটা এই বডির জন্য ভালো, সে সেটা করবে। এটা আপনার উপর ছেড়ে দেয় নাই সৃষ্টিকর্তা। হ্যাঁ, সৃষ্টিকর্তা এটা নিজেই
অটোমেটিক এআই জেনারেটেড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বানাই দিছে, এটাই আমাদের ইন্টেলিজেন্স। আচ্ছা, তাহলে এটা কি করে? এটা ভিসেরাগুলোকে সাপ্লাই দেয়। হ্যাঁ, এটারও সিম্প্যাথেটিক আছে, প্যারাসিম্প্যাথেটিক আছে, আর একটা আছে হলো এন্টেরিক নার্ভাস সিস্টেম। এখানে একটা বাদ পড়ে গেছে, সেটা হলো এন্টেরিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক আর হলো এন্টেরিক, এই তিনটেই কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। তাহলে সিম্প্যাথেটিক এখানে বলতেছে হলো থোরাকো লাম্বার আউটফ্লো। এটা মানে কি ভাইয়া? এটা তো বুঝতেছি না। মানে হলো সিম্প্যাথেটিকের যে কাজটা, এই কাজটা এই থোরাসিক রিজনের যে স্পাইডার লার্ভ গুলো আছে আর লাম্বার রিজনের যে স্পাইডার লার্ভ আছে, এরা সবাই মিলে একজোট হয়েছে। একজোট হয়ে বলতেছে যে চলো আমরা এই বডির সিম্প্যাথেটিকের কাজগুলো করে দিই। ভাই সিম্প্যাথেটিকের কাজ আবার কি জিনিস? সিম্প্যাথেটিক কাজ মানে ধরেন যে আপনি বাসায় আসতেছেন 10টার দিকে অফিস থেকে বা হসপিটাল থেকে নাইট ডিউটি করে 10:30টার দিকে ডর্মে আসতেছেন। এই সময় 4-5টা কুকুর দিল আপনাকে দৌড়ানি। আপনি দৌড়ানো শুরু করলেন, হ্যাঁ, আপনি ঘামা শুরু করলেন, আপনার হার্ট রেট বেড়ে গেল। তো তারপরে আপনার একটু প্রস্রাব, ধরেন যে আপনি একটু ভয়েডিং এ চাপ আসতেছিল, আপনি কলিগকে বলছেন যে আমি তাড়াতাড়ি একটু ডর্মে যাই, আমি একটু ওয়াশরুমে যাব। তো আপনি দেখলেন যে কি ব্যাপার, দৌড়ানি খেয়ে আমার আর ওয়াশরুম টশরুম নাই, বন্ধ হয়ে গেছে। এই যে কাজগুলো হইলো, এগুলো কি আপনি করছেন? এগুলো কি করার দরকার ছিল? হ্যাঁ, তাহলে এটাই হলো আপনার সিম্প্যাথেটিক সাপ্লাই। হ্যাঁ, বডি যখন বলবে যে যেহেতু ও এখন দুধ দিছে, তার মানে ওর মাসেলে প্রচুর পরিমাণে ব্লাড লাগবে, খাবার দাবার লাগবে, তাহলে হার্ট রেট বাড়ায় দাও, তাড়াতাড়ি খাবার সাপ্লাই পাঠাও। এক, 2 নম্বর হলো আপনি যখন দৌড়াবেন তখন আপনার কিন্তু বডি টেম্পারেচার বেড়ে যাবে। তখন আপনাকে, যখন সোয়েট গ্ল্যান্ড গুলাকে অ্যাক্টিভ করে, সোয়েটিং হচ্ছে কেন? সোয়েট যখন, এটা যখন ভ্যাপোরাইজেশন হয়ে যাবে, তখন এটা পানির যে সুপ্ত তাপ আছে 4200 কিলো জুল, এই তাপটা শরীর থেকে নিয়ে এসে বের হয়ে যাবে, শরীরটা একটু ঠান্ডা হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন, যখন আপনি দৌড়াইতেছেন তখন কি ভয়েডিং করার মতো পরিস্থিতি আছে? তাহলে সিম্প্যাথেটিক বলবে যে এখন ভয়েডিং টয়েডিং বন্ধ, তুমি ইউরিনারি ব্লাডারের মাসেল গুলাকে ডাইলেট করে দাও আর স্ফিংটার গুলাকে একদম যত জোরে পারো চাপ দিয়ে ধরো। ওকে, কারণ এই বডি এখন একটা দৌড়ানির উপর আছে, একটা, হ্যাঁ, বলে যে ফাইট, হ্যাঁ, হয় যুদ্ধ করো নয় পালাও। জ্ঞান ক্যাটজাং এই কথা লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো সিম্প্যাথি। তাহলে থোরাকো লাম্বার আউটফ্লো এই কাজটা করে। আচ্ছা, সেটা কি? সেটা আমরা জানবো একটু পরেই, যে থোরাসিক 12টা, লাম্বার 2টা, 14টা নার্ভ দিয়ে এটা হয়ে যায়। আর ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো মানে হলো এরা আবার দুইজন, কয়েকজন মিলে দল পাকাইছে। হ্যাঁ, স্যাক্রাল 2, 3, 4, আর ধরেন যে ক্রিনিয়াম 4টা নার্ভ, এই 4 আর 3, হ্যাঁ, 3, 7, 9, 10 ক্রেনিয়াল, আর হলো স্যাক্রাল হলো স্যাক্রাল 2, 3, 4, তাহলে 4টা আর 3টা, এই 7জন মিলে, ওরা আবার সবাইকে নেয়নি, কারণ ক্রেনিয়ামে তো আরো অনেকগুলো নার্ভ ছিল, ওদেরকে নেয়নি। আবার স্যাক্রালেও তো অনেকগুলো নার্ভ ছিল, ওদেরকে নেয়নি। এরা 7জন মিলে এক দল হয়েছে, ধরেন যে একটা আহ, দল খুলছে। এই দলের কাজ, ওরা বলছে যে ঠিক আছে, তোমরা যখন সিম্প্যাথেটিক কাজগুলো করছো, আমি প্যারাসিম্প্যাথেটিক কাজগুলো করব। বডির প্যারাসিম্প্যাথেটিক কাজ কি? হাগু মুতু ঘুম, হাগু মুতু ঘুম, ডেফিকেশন, ভয়েডিং, স্লিপিং। ঠিক আছে, তাহলে ডেফিকেশন করে, ভয়েডিং করে। ভয়েডিং এর আমি যখন অ্যাবডোমেন পড়াইছিলাম ইউরিনারি ব্লাডারে, আপনাদেরকে দেখাইছিলাম যে এটা ইউরিনারি ব্লাডারের যে মাসেল আছে, হ্যাঁ, এই মাসেলটাকে কন্ট্রাক্ট করে, আর হলো, হ্যাঁ শম্পা আপু, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু। আর স্ফিংটার হলো রিল্যাক্স করে। হ্যাঁ, এই যে প্যারাসিম্প্যাথেটিক, তাহলে এটা হলো ক্রেনিওস্যাক্রাল। আর কি এন্টেরিক নার্ভাস সিস্টেম, আমি এন্টেরিক নার্ভাস সিস্টেম পড়ার সময় বেলি ল্যাবে কথাটা বলা আছে, এটাকে বলতেছে লিটিল ব্রেইন। কেন? টোটাল ব্রেইনের মধ্যে যতগুলো কোষ আছে, যতগুলো নিউরন আছে, তার 1/5 আছে হলো এই এন্টেরিক নার্ভাস সিস্টেমে। এটা তাহলে আরেকটা লিখে নেন এখানে, হ্যাঁ, এটা হলো আপনার এন্টেরিক নার্ভাস সিস্টেম, এটা বলতেছে লিটিল ব্রেইন। ক্লিয়ার? তাহলে এই ছকটা মুখস্থ হয়েছে কিনা, এই ছকটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এটা আমিও অতটা বুঝতাম না। এটা হলো, আপনি এটা একদম মাথায় গেঁথে নেন। হ্যাঁ, এবং এখান থেকে যেখান থেকে রেসিডেন্সি এবং এফসিপি পরীক্ষায় আসবে, যেটা আপনার পড়তে ইচ্ছা করবে না, সেটা আমি বলে দিই। এই যে আপনার এই যে প্রোসেনসেফালন, মেজেনসেফালন, মাইলেনসেফালন বা রম্বেনসেফালন, হ্যাঁ, মেটেনসেফালন, মাইলেনসেফালন, টেলেনসেফালন, এটা আপনার পড়তে ইচ্ছা করবে না, কিন্তু বিশ্বাস করেন ভাইয়া পরে এই ছক থেকে সব থেকে ইম্পর্টেন্ট এই জায়গাটা, এইখান থেকে আপনার এফসিপিএস এ এবং এমএসএ এমসিকিউ আসবে, না পড়ে গেলে কিন্তু পরে পস্তাবেন। আচ্ছা, তাহলে ক্যাভিটি প্রেজেন্ট ডিফারেন্ট পার্ট অফ দ্য ব্রেন। ফোর ব্রেনে আছে হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, মিড ব্রেনে হলো থার্ড ভেন্ট্রিকল, আর হাইন্ড ব্রেনে হলো ফোর্থ ভেন্ট্রিকল। আমি দেখা দিলাম একটু আগেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো নিউরন থাকে এবং সাপোর্টিং সেল থাকে, সাপোর্টিং সেলগুলোর নাম হলো নিউরোগ্লিয়া, অ্যাপেন্ডাইমাল সেল। পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও নিউরন থাকে এবং সাপোর্টিং সেল থাকে, ওগুলোর নাম হলো সোয়ান সেল, স্যাটেলাইট সেল।
ঠিক আছে? এই যে নিউরন গুলো আছে এগুলো হলো আপনার পার্মানেন্ট সেল। পার্মানেন্ট সেল মানে হলো এগুলো আপনি জন্মের সময় যতটুকু নিয়ে আসছেন ততটুকুই থাকবে। ওকে, একটা প্রশ্ন করছিলাম, কেউ অ্যান্সার দিলেন না। আচ্ছা, পার্মানেন্ট সেল, ওকে। আর একটা হলো স্ট্যাবল সেল। আচ্ছা, ও নাসিম ভাইয়ের ব্যাপারে বলা হয়নি। নাসিম ভাই খুবই ভালো একজন মানুষ। ভাইয়ার বাসা খামারপাড়ায়, আমাদের রংপুরেই। ভাইয়া বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি নিউরোসার্জারিতে। ভাই আর কয়েক বছর, হ্যাঁ, আর হয়তো বা 1-2 বছর পরেই ভাইয়া নিউরোসার্জন হয়ে যাবে। আমরা একসাথেই রংপুর মেডিকেল কলেজে কাজ করি। হ্যাঁ, এবং আপু এবার আমাদের অ্যানাটমি ব্যাচে সংযুক্ত হয়েছে। আপুর জন্য দোয়া থাকলো যেন আপুর এই কষ্টের সময়টা শেষ হয়ে আসে এবং সৃষ্টিকর্তা তার কষ্টের উত্তম প্রতিদান দিক। তারা দুজনেই খুবই ভালো মানুষ এবং তাদের একটা পুত্র সন্তান আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। বাবাটা অনেক লক্ষ্মী। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পড়ালেখায় ফিরে আসি, হ্যাঁ। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দেখেন নিউরন এবং সাপোর্টিং সেল। এই যে নিউরনটা হলো পার্মানেন্ট সেল, হ্যাঁ, এইটারই সেই প্রশ্নের উত্তর, যেটা হলো যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড এটা কিন্তু হলো ফিক্সড, হ্যাঁ, পার্মানেন্ট টিস্যু। হ্যাঁ, তাহলে আপনি জন্মের সময় আপনার স্পাইনাল কর্ডটা যতটুকু ছিল, এখন যে আপনি বসে ক্লাস করতেছেন, আপনার বয়স 30 বছর হয়েছে বা 22 বছর, 25 বছর, যার যেটা হয়েছে, কারো 35 বছর, আমাদের মধ্যে 30 বছর, 34 বছর, এরকম এই সেমই আছে। তাহলে ভার্টিব্রাল কলাম তো বড় হয়েছে, কিন্তু স্পাইনাল কর্ড তো আর বড় হয় নাই, এই জন্য স্পাইনাল কর্ডটা উপরে উঠে গেছে, হ্যাঁ, L1-এ উঠে গেছে। আর ছোট বাচ্চাদের 3-4-এ আছে। বুঝতে পারছেন? ঠিক আছে, নাম্বার কিন্তু বাড়বে না। হ্যাঁ, পার্মানেন্ট সেল ড্যামেজ হলে পার্মানেন্ট ড্যামেজ। আচ্ছা, কিন্তু এই যে সাপোর্টিং যে সেলগুলো আছে এগুলা কিন্তু যখন প্রয়োজন হবে তখন মাইটোসিস হয়। মনে আছে আপনাদের সেল সাইকেলের কোন ফেজে গিয়ে এরা বসে থাকে? আমরা 3 ধরনের সেল পড়াইছিলাম: পার্মানেন্ট সেল, স্ট্যাবল সেল, লেবেল সেল। প্রশ্ন আসবে যে মাইটোসিসের কোন ফেজে গিয়ে বা সেল সাইকেলের কোন ফেজে গিয়ে এরা বসে থাকে। এটা পরীক্ষায় এসবিএ তে আসছে। বুঝতে পারছেন? ক্যান ইউ ইমাজিন, এটা এসবিএ তে আসছে। তাহলে এটা পারলে আপনার 2 মার্ক এফসিপিএস এ। তাহলে বলছে যে স্ট্যাবল সেল মাইটোসিস সেল সাইকেলের কোন ফেজে থাকে। তো পুরো শরীরে 1/3 সেল এখানে থাকে, হ্যাঁ। তাহলে দেখেন পুরো শরীরে 1/3 সেল এখানে থাকে। আচ্ছা, এখন আসেন হইলো একটা নিউরনের ছবি আমরা দেখি। এটা দেখছি আমরা অনেকবার এসএসসি, এইচএসসি তে প্র্যাকটিক্যাল খাতে আর্ট করছি। তারপরে মেডিকেলেও অ্যানাটমিতে আর্ট করায় নিছে আমাদের, হ্যাঁ। তাহলে এটা হলো একটা নিউরন। ওকে, একটু ব্রেক ভাইয়া পুরা। আচ্ছা, তাহলে এটা হলো একটা নিউরন। ওকে, কথা কি শুনতে পাচ্ছে সবাই? মাঝে মাঝে একটু পোর ব্যান্ড উইথ দেখাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এটা হলো একটা নিউরন। তাহলে নিউরনের ইম্পালস, আচ্ছা আগে নিউরনটা একটু শুনে, এটা সবাই আপনারা জানেন যে আপনার একটা নিউরনের কয়টা পার্ট থাকে, হ্যাঁ। একটা থাকে হলো সেল বডি, হ্যাঁ। আর একটা থাকে অ্যাক্সন, তাই না? তাহলে সেল বডি থেকে কি বের হয়? কিছু ডেনড্রন বের হয়, ডেনড্রাইট বের হয়, হ্যাঁ, ছোটগুলাকে বলতেছে ডেনড্রাইট। এটা কিন্তু আমরা খুব সুন্দর করে পড়ছিলাম। হুম, তাহলে এই যে দেখেন, আরো যদি আপনি বইয়ের ভাষায় বলতে চান, হ্যাঁ, বইয়ের ভাষায় বলতে চান, তাহলে এইটাকে, এই যে এইটাকে বলতেছে হলো আপনার সেল বডি, হ্যাঁ। আর এগুলোকে বলতেছে হলো আপনার প্রসেস। এই যে যে এগুলোকে, হ্যাঁ, এইটা এবং যে এগুলা, এগুলো হলো প্রসেস। তাহলে সেল বডির মধ্যে কি আছে? সেল বডির মধ্যে দেখেন, সেল বডির মধ্যে আছে হলো একজন আছে, হ্যাঁ। এই যে এটা হলো আপনার সেল বডি। এখান থেকে হলো এই যে এগুলো হলো ডেনড্রন, এগুলো হলো ডেনড্রাইট, এটা হলো একজন। একজনটা একটু জুম করে দেখতে হবে, কারণ হলো একজনের মধ্যে দেখেন এই যে এখানে, এই যে এখানে সেল আছে, হ্যাঁ। এগুলোকে বলতেছে হলো আপনার সোয়ান সেল, হ্যাঁ। সোয়ান সেল দিয়ে এটা হলো মায়েলিন শীথ হয়। ওকে, আচ্ছা,
মাইলিন শীট দেওয়ার পরে যে এর বাইরের দিকে আবার আরেকটা লেয়ার আছে এরকম, এটার নাম হলো নিউরিলেমা। হ্যাঁ, নিউরিলেমা দেখেন যেখানে যেখানে সোয়ান সেল আছে ওইখানেও আছে, আবার যেখানে যে একজনের ওইখানে সোয়ান সেল নাই ওইখানেও আছে। তাহলে এটা হলো নিউরিলেমা। আচ্ছা, আর মাঝখানে হলো একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হলো নিসেল বডি হিসেবে নিউরনে থাকে হলো এই যে ছোট 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 এগুলো হলো নিসেল গ্রানুল। হ্যাঁ, এটার কাজ হলো প্রোটিন সিনথেসিস করা, এবং এটার কন্টেন্ট কি ফ্রি রাইবোজোম, পলিরাইবোজোম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই তিনটা হলো নিসেল বডি হিসেবে আপনার নিউরনে থাকে। আচ্ছা, এখন কথা হলো যে আপনারা এটা সবাই জানেন এগুলো পড়া, যে এইভাবে আপনার একটা একজন থাকে ফ্রেন্ড ফিয়ার দিয়ে এটা ডেন্ড্রাইটের সাথে। আর এইখানে যে সোয়ান সেল, হ্যাঁ সোয়ান সেলের যে মায়োলিন শীথ থাকে ওইখানে কিছু গ্যাপ থাকে মাঝে মাঝে, এগুলোকে বলতেছিল নার্ভ ক্যানেল। হ্যাঁ, মায়োলিন শীথে ছিদ্র থাকে। আচ্ছা, এখন দেখেন এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। এই পুরা বডির এখন আমরা যেটা পড়বো সেটা হলো আগামী 10 মিনিট। হ্যাঁ, এই যে 10টা 43 বাজে, আপনারা আগামী 10টা মিনিট শুধু আমাকে একটু ফুল কনসেন্ট্রেশন দেবেন, 9 জন আছেন ক্লাসে। আমি আপনাদেরকে পুরা বডি সোমাটিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক পড়াই দিব 10 মিনিটে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো পড়ার আগে দেখেন এখানে কিছু ফাইবারের নাম বলছে, তাই না? আগে একটু আমরা দেখে আসি। তাহলে বডিতে তো হবে সেই কাজটা একজন করে দিবে। তাহলে এখন ধরেন যে সোমাটিক সাপ্লাই আমরা পড়তেছি, তাহলে সোমাটিক সাপ্লাই একটা কাজ, সোমাটিক সেন্সেশন ব্রেনে নিয়ে যে একটা কাজ, এই কাজটা কে করে দিবে? হ্যাঁ, সেটাই কিন্তু আমরা পড়তেছি। আচ্ছা, এই যে এখানে দেখেন, এখানে দেখেন অনেকগুলো ফাইবার আছে আমাদের বডিতে, এ আলফা, এ বিটা, এ ডেল্টা, এ গামা। হ্যাঁ, এটা দেখেন ইনফিনিটি ইনফিনিটি স্টার। এটা কেন এত ইনফিনিটি স্টার? কারণ হলো এখান থেকে প্রশ্ন আসে। তাহলে এই ফাইবার গুলো দেখেন, আহ, এই যে এ ডেল্টা ফাইবার। হ্যাঁ, এ ডেল্টা ফাইবার হলো পেইন্টাস কোল্ড, 2021-এর জুলাই সেশনের একটা প্রশ্ন, ফার্স্ট এসবিএ ছিল, আমি যেবার চান্স পাই ওইবারে ফার্স্ট 20টা ছিল তখন এসবি, 20টা এসবির মধ্যে ফার্স্ট এসবিএ যে পেইন্টাস টেম্পারেচার কোন ফাইবার নিয়ে যায়, এ ডেল্টা ফাইবার। হুম, এবং দেখেন আপনি এই ফাইবার গুলা কিন্তু, এটা ফাইবার ডায়ামিটার মানে ফাইবার গুলা মোটা থেকে যত চিকন হবে তার কন্ডাকশন ভেলোসিটি তত কমবে। মানে একটা রগ, রগ আমরা যদি বাংলা ভাষায় বলি রগ, বা একটা ফাইবার যত মোটা হবে, মানে একটা তার যত মোটা হবে ওই তার দিয়ে তত বেশি, তত দ্রুত যাবে, তার কন্ডাকশন ভেলোসিটি তত বেশি থাকবে। ক্লিয়ার? তাহলে যত মোটা হবে তত দেখেন উপর থেকে নিচে চিকন হচ্ছে, ওর কন্ডাকশন ভেলোসিটিও কমে যাচ্ছে। এটা হলো একটা। তারপর হলো দেখেন ভাইয়া এখানে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এ ডেল্টা ফাইবারও হলো পেইন্টাস কোল নিয়ে যাচ্ছে, এটাও তো পেইন টেম্পারেচার নিয়ে যাচ্ছে, তাহলে এ ফাইবার আর সি ফাইবারের মধ্যে পার্থক্য কি? সি ফাইবার হলো স্লো, দেখেন এর কন্ডাকশন ভেলোসিটি অনেক কম। এটা কন্ডাকশন ভেলোসিটি কত, কোথায় আপনার হলো 0.5 থেকে 2, আর কোথায় 12 থেকে 30। তাহলে কিছু আছে স্লো পেইন, হ্যাঁ কিছু আছে ফাস্ট পেইন। তাহলে এ ডেল্টা ফাইবার নিয়ে যাবে হলো ফাস্ট পেইন। কিরকম? ধরেন যে আপনার আঙ্গুল কেটে গেছে, তাহলে এটাতে আপনি ব্যথা পাবেন না? অবশ্যই পাবেন, এটা সেই করে এ ডেল্টা ফাইবার নিয়ে যাবে। কিন্তু আপনার পেট ফুটা হয়ে গেছে, হ্যাঁ ইন্টেস্টাইনাল আপনার পারফোরেশন হয়েছে, এটা এই ব্যথাটা আস্তে আস্তে আপনার কাছে যাবে, আস্তে আস্তে একটা ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন হবে। ভিসেরাল পেইন গুলা স্লো ফাইবার, স্লো পেইন, হ্যাঁ স্লো কন্ডাকশন গুলো যেটা সি ফাইবার নিয়ে যায়। আর শার্প শুটিং পেইন মানে যেগুলো খুব দ্রুত নিয়ে যাওয়া দরকার, এগুলো নিয়ে যায় হলো এ ডেল্টা ফাইবার। আচ্ছা, নার্ভাস সিস্টেম কি আপনাদের কাছে অনেক কঠিন লাগতেছে? শেফালি আক্তার আপু, নসীম আপু, কঠিন লাগতেছে? শম্পা আপু, অনেক কঠিন করে পড়াইতেছি? কঠিন লাগলে বলবেন, হ্যাঁ নার্ভাস সিস্টেম কিন্তু খুবই সহজ। আচ্ছা, তাহলে এই যে এই ফাইবার গুলো সম্পর্কে আমরা জানলাম। ওকে, আচ্ছা, চলেন আবার উপরে চলে যাই। তাহলে এখন আমরা পড়বো হলো পুরো বডির সোমাটিক সাপ্লাই। সোমাটিক সাপ্লাই কি? সোমাটিক সাপ্লাই হলো আপনার বডিতে যদি একটা মশা বসে, আপনার যদি একটা পা কেটে যায়, হ্যাঁ বা আপনার আঙ্গুলের মধ্যে যদি কোনো কিছু গরম কিছু লাগে, এই যে পেইন গুলো, তাহলে এগুলো খুব দ্রুত নিয়ে যেতে হবে। তাহলে এটা হলো এ ডেল্টা ফাইবারের কাজ। এখন দেখেন আপনি খাতা একটা নেন, পাশে একটা রাফ, আপনি একটা প্যাড নেন। প্যাডের মধ্যে
আপনি এই জিনিসগুলা লিখে ফেলেন। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ 1 থেকে 12 পর্যন্ত লেখেন। দেখেন কত সহজ, 1 থেকে 12 পর্যন্ত লেখেন। তারপরে সার্ভাইকাল কয়টা? সার্ভাইকাল হলো 8টা। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত লেখেন। আপনারা জানেন সার্ভাইকালে কিন্তু স্পাইনাল নার্ভ 8টা। 8 12 5 5 1, এই হলো 31। তাহলে 8। থোরাসিক হলো আপনার 1 থেকে 12 পর্যন্ত লেখেন। লিখছেন? লাম্বার কয়টা? 1 2 3 4 5। স্যাক্রাল কয়টা? 1 2 3 4 5। কক্সিস হলো একটা। তাহলে আমি মনে রাখতাম 8 12 5 5 1, এই হলো 31 জোড়া স্পাইনাল নার্ভ। হ্যাঁ, আর 12 জোড়া হলো ক্রেনিয়াল নার্ভ। এগুলো কি পড়তেছি? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সোমাটিক সাপ্লাইয়ের কাজ। কিন্তু কাজ যারা করে দিচ্ছে, হ্যাঁ, কাজ কাজ কিন্তু করে দিচ্ছে এই যে দেখেন, এই যে এই নার্ভগুলো, হ্যাঁ, পেরিফেরাল নার্ভগুলো। আচ্ছা, তাহলে সোমাটিক সাপ্লাই দেখেন। তাহলে এই যে মাথার যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, এটা মাথায় সাপ্লাই দিবে। তাহলে আপনার মাথায় যদি একটা মশা বসে, তাহলে সেই কাজ এগুলা এরা ব্রেনে নিয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন যে আপনার ঘাড়ে, হুম, ঘাড়ের মধ্যে ধরেন যে একটা পোকা পড়ছে, হ্যাঁ, বা একটা মৌমাছি পড়ছে বা একটা প্রজাপতি পড়ছে, আপনি একটু ভয়ে নড়াচড়া করতেছেন যে মৌমাছি কামড় দেয়। এই সেন্সেশনটা নিয়ে যাবে হলো 1 2 3 4, সার্ভাইকাল 1 থেকে 4। আপার লিম্ব আপনার হাত, হাত দিয়ে যে আপনি নোট করতেছেন, লিখতেছেন, হ্যাঁ, হঠাৎ করে কলম একটা লাগলো কোথা, এটা নিয়ে যাবে হলো নিচের 4টা এবং থোরাসিক 1। আপনাদের মনে আছে? দেখেন এটা পড়লে আর আপনার পড়তেই হবে না। এই যে এটাই হলো ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু। খেয়াল করে দেখেন, C5 6 7 8 T1। দেখছেন, ব্রাকিয়াল প্লেক্সাস কিন্তু এইখান থেকে আসে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন থোরাসিক ওয়াল, উপর থেকে নিচে নামেন, তাহলে 1 থেকে 6 থোরাসিক ওয়ালে যত কিছু আছে। হ্যাঁ, এখন যদি থোরাসিক ওয়ালে যদি ওয়াল, কিন্তু আপনি কিন্তু মাথায় আবার নিয়েন না যে হার্ট লাং। হার্ট লাং কিন্তু ভিতরে অটোনমিকের মধ্যে পড়বে ওগুলো। হ্যাঁ, তাহলে এটা দিবে হলো থোরাসিক ওয়াল। 7 থেকে 12 এবং লাম্বার 1, এটা দিবে হলো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা অ্যাবডোমিনাল ওয়াল। লাম্বার 2 3 4 5 স্যাক্রাল 1, এটা দিবে লোয়ার লিম্ব। মনে আছে লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু? বলেন দেখি লাম্বার প্লেক্সাসের রুট ভ্যালু কত? তাহলে ওইটা কিন্তু এই লাম্বার প্লেক্সাস এইভাবে ফর্ম হবে। আর পেরিনিয়াম যেটা আছে, হ্যাঁ, পেরিনিয়াম সাপ্লাই দিবে হলো স্যাক্রাল 2 3 4 5 এবং কক্সিস 1। ক্লিয়ার একদম? এই পর্যন্ত বুঝছেন? সোমাটিক সাপ্লাইটা বুঝছেন নাকি আরেকবার বলবো? সবাই বুঝছেন? 11 জন আছেন। ক্লিয়ার? তাহলে সোমাটিক সাপ্লাই হলো আপনার বডির স্কিনের উপরে যদি কেউ বসে বা কোনো যদি আপনি আহ, যে পেইন, যে কোনো টাচ, টেম্পারেচার, হ্যাঁ, এই যে এই সেন্সেশন গুলো যে নিয়ে যাবে, এটা হলো আপনার সোমাটিক সাপ্লাই। তাহলে এটার জন্য আপনাকে আগে সবগুলো লিখে ফেলতে হবে। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ লিখে ফেললে তখন আপনি এটা খুবই সহজ হবে। হ্যাঁ, এবং এটার সাথে আপনি মিলাইতে পারবেন যে প্রথম 12টা হলো হেড, নেকটা হলো সাবেকো 1 2 3 4। হ্যাঁ, তারপর যেমন এখানে দেখেন, এখানে আপনারা যদি ফেনিক নার্ভ পড়েন, হ্যাঁ, ফেনিক নার্ভের রুট ভ্যালু কত, এটা কিন্তু নেক দিয়ে আসে 2 3 4। আচ্ছা, আপার লিম্ব হলো ব্রাকিয়াল প্লেক্সাস, থোরাসিক ওয়াল হলো 1 থেকে 6, 7 থেকে L1 পর্যন্ত অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, নাম্বার 2 থেকে স্যাক্রাল 1 হলো লোয়ার লিম্ব, হ্যাঁ, আর পেরিনিয়াম হলো স্যাক্রাল 2 3 4 5 এসব কিছু। আচ্ছা, এটা এটা সহজ আছে। আচ্ছা, এখন আসেন হলো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। পুরা বডির প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আগামী 4 মিনিটের মধ্যে আপনার পড়া হয়ে যাবে। এই জন্য আমি যখন নার্ভ সাপ্লাই পড়াই তখন বলছিলাম যে এটা আলাদা করে পড়ার দরকার নেই, একবারে নার্ভাস সিস্টেমে গিয়ে আপনি এটা একবারে শিখে যাবেন। তাহলে বলছিলাম এটা একটা কাজ। এই কাজটা কে করে দিবে? এই কাজটা বলছে যে মাথার চার চার জোড়া যে নার্ভ আছে, 12 জোড়ার মধ্যে 4 জন, আর হলো স্যাক্রালে 3 জন। এই টোটাল মাত্র এই 7টা নার্ভ দিয়ে আপনার পুরা বডির প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই বা এই পারপাসটা সার্ভ হয়। তাহলে ক্রেনিয়াল নার্ভ কি? 3 7 9 10 ওকুলোমোটর, ফেসিয়াল, গ্লোসোফারিঞ্জিয়াল, ভেগাস।
ওকুলোমোটর গিয়ে ও আবার এই নার্ভটা কি করে, গ্যাংলিয়ন ফর্ম করে। হ্যাঁ, গ্যাংলিয়ন মানে কি, নার্ভের জটলা, নার্ভের জটলা। এই নার্ভের জটলাই যদি আপনার ব্রেনের মধ্যে থাকে তখন এটাকে বলতেছে নিউক্লিয়াস। আর এই নার্ভের জটলাই যদি আপনার ব্রেনের বাইরে হয় তখন এটাকে বলতেছে হলো গ্যাংলিয়ন। ঠিক আছে? ওকে। যেমন যে যে কোনো অ্যাডেড সাউন্ড যদি থাকে হার্টের মধ্যে তখন বলে মার মার, হ্যাঁ, বাইরে থাকলে বলে ব্রুই, এরকম। আচ্ছা, তাহলে অকুলোমোটর নার্ভ এটা হলো সিলিয়ারি গ্যাংলিয়ন ফর্ম করবে এবং এটার মাধ্যমে আইকে সাপ্লাই দেবে। এটা একদম মুখস্থ। হ্যাঁ। তারপরে ফেসিয়াল নার্ভ কি করবে, দুইটা গ্যাংলিয়ন ফর্ম করবে। কি কি সেগুলা? টেরিগো প্যালাটাইন আর হলো সাবমেন্ডিবুলার। টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন কাকে সাপ্লাই দেবে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড। আর সাবমেন্ডিবুলার হলো সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল, আমরা পড়ছিলাম কিন্তু গতদিনই হেড নেকে। তারপর গ্লোসোফেরেঞ্জিয়াল কি তৈরি করবে? অটিক গ্যাংলিয়ন। এটা কি করবে? প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে। পরীক্ষায় প্রশ্ন আসে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন বডিতে কয়টা? এই যে এই চারটা, এই চারটা, তিনটা দিবে দুইটা দিবে না, তিনটা ট্রু দুইটা ফলস হবে। হ্যাঁ, তাহলে এই চারটা হলো প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন। অনেক পেইড একটা কোশ্চেন, অনেকবার রেসিডেন্সি এফসিপিএস পরীক্ষায় আসছে। তাহলে আপনি যদি এখান থেকে পয়েন্ট, তাহলে আর ভুল হবে? আচ্ছা, তাহলে দেখেন এখন দেখাই যে কিভাবে সাপ্লাইটা দেয়। তাহলে এই যে দেখেন মাথাটা কাভার হয়ে গেল, তাহলে চোখ দুইটা হইলো, তারপরে হইলো এইদিকে সাবম্যান্ডিবুলার হইলো, সাবলিঙ্গুয়াল হইলো, তারপরে কানের পাশে এখানে প্যারোটিড হইলো। হ্যাঁ, এখন তাকে বাকি হলো ভেগাস। ভেগাস হলো প্রথম, ভেগাসটা বোঝার জন্য আপনি প্রথমে এইভাবে একটা মানুষ আট করেন, চোখ দেন, হাত দেন, বুক দেন। হ্যাঁ, এই যে এখানে লাংস দেন। ওকে, লাংস দেন, লাংসের মধ্যে হার্টটাকে বসায় দেন, দিলাম। তারপরে স্টমাক দেন, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলা দেন। কিডনি দেন, কিডনির মধ্যে উপর টুপি পরায় হলো আপনার সুপ্রারেনাল গ্ল্যান্ড দেন, ভালো কথা। এরপরে ইউরেটার দেন। হ্যাঁ, এরপর একটা ইমাজিনারি একটা বক্স আর্ট করেন। হ্যাঁ, এই বক্সের মধ্যে কাদেরকে কাদেরকে লাগবেন রাখবেন, যেমন ইউরেটার। হ্যাঁ, যদি আপনি জেনিটো ইউরিনারি সিস্টেমে আসেন, ইউরেটারের আপার হাফ থাকবে এই বক্সের বাইরে, লোয়ার হাফ থাকবে বক্সের ভিতরে, এবং এর নিচে সবকিছু লাইক ইউরিনারি ব্লাডার। হ্যাঁ, ইউরিনারি ব্লাডার, তারপর হলো প্রোস্টেট, ইউরেথ্রা, সবই এই বক্সের ভিতরে থাকবে। এক। দুই নম্বর হলো ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া। হ্যাঁ, আমি যখন পড়েছিলাম তখন আমি বলছিলাম যে এক্সটার্নাল হলো 7টা, ইন্টারনাল হলো 4টা। তাহলে পুরো ইন্টারনাল জেনিটেলিয়া লাইক ওভারি, ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, ভ্যাজাইনা, হ্যাঁ, এই 4টা থাকবে এই বক্সের ভিতরে। আচ্ছা, এরপরে এটা হলো, হ্যাঁ, আচ্ছা, এরপর দেখানো হলো এই যে এইখান থেকে যদি ছবি এই বক্সের মধ্যে ঢুকানো যায় নাই। হ্যাঁ, এটা হলো আপনার ট্রান্সভার্স কোলনের যে রাইট টু থার্ড। হ্যাঁ, এটা থাকবে বক্সের বাইরে। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, লেফট থেকে একদম অ্যানাস পর্যন্ত থাকবে হলো এই বক্সের ভিতরে। ক্লিয়ার? আচ্ছা, এখন ভাই বক্স মানে আমার কি লাভ? তাহলে দেখেন এখন কি হবে। তাহলে এই যে ভ্যাগাস নার্ভটা আসছে হলো ভ্যাগাবন থেকে। ভ্যাগাবন মানে হলো যত্র তত্র ঘুরে বেড়ায়, তাদেরকে ভ্যাগাবন বলে। এই ভেগাস নার্ভ কি করে, ও পুরা বডির এরকম ভ্যাগাবন্ডের মতো ঘুরে এই পুরা বডির উপরে যেগুলো আছে সবগুলো প্যারাসিম্পথেটিক সাপ্লাই দেয়। এখন থেকে যা যা বলছি সব প্যারাসিম্পথেটিক। আপনি দেখেন, আপনি যদি কিডনির প্যারাসিম্পথেটিক ভেগাস, সুপ্রারেনাল ভেগাস, এগুলা জেজুনাম, ডিউডেনাম, আইলিয়াম, স্টোমাক, হ্যাঁ, সব হলো ভেগাস নার্ভ হইলো। আর এই যে বক্সের ভিতরে যেটা আছে, হ্যাঁ, তাকে সাপ্লাই দেবে হলো এই যে স্যাক্রাল 2 3 4। স্যাক্রাল 2 3 4 মিলে নার্ভ তৈরি করবে, আদর করে আমরা তাকে ডাকি হলো পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। শেষ, পুরো বডির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই শেষ। তাহলে আপনাকে যদি বলে যেমন যে গাইনি যিনি পড়বেন, তাকে যদি বলে আচ্ছা বলেন ওভারির, আপনাকে হুট করে ধরেন রাউন্ডের সময় ট্রেনিং পিরিয়ডে রাউন্ডের সময় জিজ্ঞেস করলো ওভারি সাপ্লাই বলো, প্যারাসিম্পেথেটিক হলো পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ শেষ। প্রোস্টেট, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা বলো, তারপরে হলো ডিসেন্ডিং কোলন বলো, সিগময়েড কোলন বলো, বলবেন পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। ক্লিয়ার? এটা বুঝছেন কিনা নাকি আরেকবার বলতে হবে? বুঝছেন সবাই? ক্লিয়ার? পুষ্পাপু, তাহলে কালকে হলে অ্যানাটমি শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে শুধু এমব্রায়োলজি। এমব্রায়োলজি আপু জানাবেন কবে ক্লাসটা হবে। হ্যাঁ, আমার পাশ থেকে পড়া শেষ, কালকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমার ক্লিনিক্যাল কিছু বেলি ল্যাবের ক্লাস বাকি আছে, এগুলো আমি নেব।
ওকে, আচ্ছা তাহলে আর, ওকে, ওকে ক্লিয়ার। কঠিন লাগছে? আচ্ছা, এরপরে দেখেন সিম্প্যাথেটিক সাপ্লাই। হ্যাঁ, সিম্প্যাথেটিক যে চুল দেখেন স্পাইক করছে, সিম্প্যাথেটিক সাপ্লাই হলো থোরাকো লাম্বার আউটফ্লো। থোরাকো লাম্বার আউটফ্লো মানে হলো থোরাসিক 12টা আর লাম্বার 2টা, এই 14টা মাত্র নার্ভ দিয়ে পুরা বডির সিম্প্যাথেটিক সাপ্লাই এখন আপনারা পড়বেন। তাহলে একইভাবে আপনি পুরা বডির আগে মানুষটা আট করে নেন। আট করে দেখেন কত সহজ, কত সহজ। এখানে দেখেন কত সহজ। এখানে থোরাসিক, হ্যাঁ, তাহলে থোরাসিক 1 থেকে 4 এবং 5-এর অর্ধেক, হ্যাঁ, এই যে 5-এর অর্ধেক পর্যন্ত এইটুক সাপ্লাই দিবে হলো আপনার, এইটুক সাপ্লাই দিবে হলো এই যে থোরাক্সে। তাহলে থোরাক্সের সিম্প্যাথেটিক কি কি আছে, অটোনমিক জিনিস থোরাক্সের মধ্যে আছে কি কি? হার্ট, লাং। তাহলে আপনি হার্টের আর্টারি সাপ্লাই, নার্ভাস নার্ভাস সিস্টেম যদি বলেন যে আপনাকে যদি বলে যে হার্টে সাপ্লাই বলো, তখন আপনি সুন্দর করে বলবেন, হ্যাঁ, নার্ভাস নার্ভ সাপ্লাই বলো। তবে হার্ট ইজ সাপ্লাইড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক ফাইবার্স comes from, হ্যাঁ, thoracic second to fifth segment of spinal cord and parasympathetic supply comes from vagus nerve। এইভাবে সুন্দর করে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন থোরাক্সে দেখেন 1 2 3 4 5, তাহলে লাংসেরও সেম 2 থেকে 5 বা 1 থেকে 5 এরকম। আচ্ছা, এরপরে দেখেন এই যে 6 থেকে 12, 6 থেকে 12 যেটা হলো যে উপর থেকে নিচে নামবে, আর হলো আপনি ওইভাবে, এখানে পুরোপুরি মিলবে না, এখানে একটা অ্যাজাম্পটিভ দেওয়া হয়েছে। যেমন দেখেন যদি আপনি স্টমাক হয়, স্টমাক একটু উপরের দিকে, তাহলে ও হবে 6 7 8, যে জন্য মাইলাম একটু নিচের দিকে, তাহলে 7 থেকে 11 8 9 10। কিডনি মাঝামাঝি, হ্যাঁ, এই যে মাঝামাঝি দেখেন, মাঝামাঝি 9 10 11 এরকম, হ্যাঁ। এইখানেও সেম ওই ইমাজিনারি বক্স। ইমাজিনারি বক্সের মধ্যে আছে হলো ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া পুরাটা, আছে ইউরেটারের লোয়ার হাফ থেকে নিচে, নিচ থেকে পুরাটা, আছে হলো ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে অ্যানাস পর্যন্ত, হ্যাঁ, এই যে ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে এই যে পুরাটা অ্যানাস পর্যন্ত, এটা হলো এই বক্সের ভিতরে। এই বক্সের মধ্যে সাপ্লাই কি দিবে দেখেন কত সহজ, নাম্বার 1 2, আদর করে এটাকে হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। দেখেন কত সহজ, পুরা বডি নার্ভ সাপ্লাই কিন্তু আপনার শেষ হয়ে গেছে। এখন যে কোনো জিনিস যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি অন্তত একটা লাইন মুখ দিয়ে বের হবে, হ্যাঁ, যে একদম কিছুই জানেন না, হ্যাঁ, কোত্থেকে নার্ভাস সিস্টেম নার্ভ সাপ্লাই পাইলো, এটা একদমই অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এখন দেখেন এখন অনেক ইজি মনে হইতেছে না? এখন ধরেন আমি আপনাকে বলি দেখি যে ভাইয়া পুরা স্টমাকের নার্ভ সাপ্লাই কি, এটা কি সোমাটিক নাকি অটোনমিক? অটোনমিক যদি হয় তাহলে সিম্প্যাথেটিক কোত্থেকে আসে, প্যারাসিম্প্যাথেটিক কোত্থেকে আসে? কমেন্ট করেন। আচ্ছা, এরপরে কমেন্ট করেন হলো যে আপনাকে যদি ধরে কেউ যে প্রোস্টেটের নার্ভ সাপ্লাই কি, বলেন দেখি, প্রোস্টেটের নার্ভ সাপ্লাই কি? প্রোস্টেট, সবাই প্রোস্টেটের নার্ভ সাপ্লাই বলেন। প্রোস্টেটের নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক কোত্থেকে আসে, প্যারাসিম্প্যাথেটিক কোত্থেকে আসে, রুট ভ্যালু সহ। ওকে,
দেখছেন? এর মধ্যে আপনারা পারতেছেন, হ্যাঁ? সিম্পাথেটিক ভেগাস, সিম্পাথেটিক ভেগাস না, হ্যাঁ সিম্পাথেটিক হলো নাম্বার ওয়ান টু, নাম্বার ওয়ান টুর ইয়েটা দেখেন, নামটার নাম কি, হাইপোগাস্ট্রিক নাম, হ্যাঁ? আর প্যারাসিম্পাথেটিক হলো স্যাক্রাল টু থ্রি ফোর পেলভিক স্প্ল্যাঙ্কনিক। এখন যদি আমি আপনাকে বলি ইউটেরাসের নার্ভ সাপ্লাই বলেন, পারবেন না? কমেন্ট করেন দেখি, ইউটেরাসের নার্ভ সাপ্লাই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলে আমরা পরের টপিকসে যাই, হ্যাঁ? ওকে, দেখেন এখানে ওই জিনিসগুলোই বোঝানো হয়েছে, যে এই এই যে দেখেন, এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, হ্যাঁ, আপনার সিলিয়ারি গ্যাংলিয়ন, হ্যাঁ, ওই যে 3, 7, 9, 10, হ্যাঁ, প্যারাসিম্পাথেটিক কিভাবে হইলো, এখানে গ্যাংলিয়ন গুলা 4টা গ্যাংলিয়ন ফর্ম করে, হ্যাঁ, সিলিয়ারি গ্যাংলিয়ন, তারপর হলো সাবমেন্ডিবুলার, টেরিডোপ্যালাটাইন, অটিক গ্যাংলিয়ন, এগুলো ফর্ম করে। এখান থেকে আরেকটা জিনিস এই ছবিটা দেখে মনে রাখবেন, সেটা হলো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের যখন পার্থক্য আসবে, এই ছবিটা মাথায় নেবেন, এই জন্য আমি এই ছবিটা দিছি। দেখেন এটা হলো গ্যাংলিয়ন, আমি বলছি মস্তিষ্কের মধ্যে বা ব্রেনের মধ্যে যদি এরকম নার্ভে জট লাগে এটাকে বলে নিউক্লিয়াস, আর বাইরে যদি হয় তাহলে এটাকে বলে গ্যাংলিয়ন। গ্যাংলিয়নের আগের যেটা ফাইবার এটা হলো পি গ্যাংলিয়নিক ফাইবার, এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে পি গ্যাংলিয়নিক ফাইবার গুলো লম্বা, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো ছোট ছোট, কারণ ও অর্গানের কাছে গিয়ে গ্যাংলিয়ন তৈরি করে। এই একটা পার্থক্য মনে রাখেন এই ছবিটা দেখে। আর এখানে দেখেন, এই যে এগুলো হলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, এগুলা, হ্যাঁ, এটা কোথায় থাকে, প্যারা ভার্টিব্রাল, মানে জাস্ট ভার্টিব্রাল যে কলাম আছে তার সামনের দিকেই থাকে, হ্যাঁ, বা ভেন্ট্রালি থাকে, যেখানে আপনার ওই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, তারপরে হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর হলো ইনফিরিয়র ভেনা কাভা, এগুলো যেগুলো থাকে না, ওইটার পাশেই থাকে, দুই পাশে। তাহলে এটা কি এইখান থেকে দেখেন স্পাইনাল কর্ড থেকে বের হয়ে গ্যাংলিয়ন, তাহলে এটার প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো ছোট, আর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো দেখেন সাপ্লাই দিতে ও হার্ট পর্যন্ত, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো বড়। এই একটা পার্থক্য এই ছবি দেখে মনে থাকবে, জাস্ট এইটা দেখানোর জন্য এই ছবিটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? এটা হলো স্লেনের নিউরোঅ্যানাটমির ছবি। তাহলে এটার প্রি গ্যাংলিয়নিক ফাইবার গুলো বড়, এটা ছোট, এটা ছোট, এটা বড়, কেন ছোট কেন বড় মুখস্থ করার কোনো দরকার নেই। মনে রাখবেন প্যারাসিম্পেথেটিক হলো ব্রেন থেকে আসে, 3, 7, 9, সো ব্রেন থেকে এসে যেখানে সাপ্লাই দেয় তার আশেপাশে গ্যাংলিয়ন তৈরি করে, এই জন্য প্রি গ্যাংলিয়ন ফাইবার গুলো অনেক বড়। হলো? আচ্ছা, এরপরে আসেন দেখেন ক্রেনিয়াল নার্ভস গুলা আসলে কোন কোন জায়গা থেকে বের হয়। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ গুলো যেমন ফোর ব্রেন, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। এটা প্রথমে মনে রাখেন 2, 2, 4, 4, হ্যাঁ, এটা একটা সূত্র। তবে আমি যখন দেখাই দিব তখন হয়তো আপনাদের কাছে একটু সহজ মনে হবে, বা আমরা হয়তো বা বারবার দেখি, আমরা মাথার হাড্ডি কেটে দেখি, এই জন্য হয়তো বা আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু আপনারা দেখেন এটা দেখলে আপনাদের কাছেও সোজা মনে হবে। তাহলে বলছে কি, ফোর ব্রেন, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা। ফোর ব্রেন, মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গা, 2, 2, 4, 4, এই হলো আপনার 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভস এর অরিজিন।
কোত্থেকে উঠে সেটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো আমরা কোত্থেকে দেখতেছি বলেন তো এই ভিউটা। এই যে দেখেন, আপনি যদি এরকম একটা ব্রেইন আর্ট করেন, হুম, এরকম যদি একটা ব্রেইন আর্ট করেন, তো ইসের বাইরে চলে গেল, হ্যাঁ, এরকম যদি একটা আপনি ব্রেইন আর্ট করেন, তাহলে আপনি এই ভিউটা দেখছেন, এই পাশ থেকে দেখছেন, এই পাশ থেকে, হ্যাঁ, তল থেকে, নিচ থেকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এই যে এটা হলো আপনার অলফ্যাক্টরি বাল্ব। অলফ্যাক্টরি বাল্ব সামনে গিয়ে এরকম এরকম একটা বাল্ব তৈরি করে, ওইখান থেকে আবার ওই যে নাকের উপরে থাকে, হ্যাঁ, অলফ্যাক্টরি বাল্ব। তাহলে এটা অলফ্যাক্টরি নার্ভ। দিস ইজ, এটা বোঝাই যাচ্ছে অপটিক কায়াজমা, এটা অপটিক ট্র্যাক্ট, হ্যাঁ, সামনে আছে অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট। আচ্ছা, এই দুইটা তাহলে কোত্থেকে আসলো? ফোর ব্রেন থেকে। এরপর আসলে হলো মিড ব্রেন। হ্যাঁ, মিড ব্রেন থেকে আসে তিন চার, আপনাদের এই পিডিএফ এরই সবার শেষে দেওয়া আছে যে মিড ব্রেনে দুইটা কার্ড, একটা হলো আপনার সুপিরিয়র কলিকুলাস আর একটা আছে ইনফিরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাস থেকে ওঠে হলো তিন, এবং ইনফিরিয়র কলিকুলাস থেকে ওঠে হলো চার, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, চলেন আমরা একটু দেখে আসি। হ্যাঁ, মিড ব্রেনের দুইটা কাট আছে, হ্যাঁ, আমরা অনেক পড়ছিলাম আমাদের ফাইনাল প্রফের সময়, এটা ইম্পর্টেন্ট ছিল অ্যানাটমিতে। যে দেখেন, এই যে দুইটা কাট, হ্যাঁ, একটা হলো সুপিরিয়র কলিকুলাস, মানে একটা লেভেল, এই লেভেলে প্রশ্ন আসে এমসিকিউ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে স্টার মানে কি বলেন দেখি? এই স্টার মানে হলো এগুলো পরীক্ষার স্টেম। এই যে স্টেম, রেড নিউক্লিয়াস, অকুলোমোটর নার্ভ, তার মানে এই দুইটা স্টেম ছিল, বাকি তিনটা ফলস হবে। মনে রাখছেন? যখন পড়বেন, আপনি যখন এই বইটা নিয়ে পড়বেন, হ্যাঁ, এই বইটা নিয়ে যখন পড়বেন, যখন পরীক্ষায় স্টেম থাকবে ওগুলোর পাশে স্টার মার্ক দিতে, এই দুইটা স্টেম। মানে পরীক্ষায় কি প্রশ্ন আসছিল? হোয়াট স্ট্রাকচারস আর কাট, হ্যাঁ, at the level of superior colliculus of midbrain। তাহলে ট্রান্সভার্স সেকশন অফ দ্য সুপিরিয়র কলিকুলাস মিডব্রেনে যদি কাটেন, তাহলে যে রেড নিউক্লিয়াস পাবেন। সবার আগে পাবেন হলো 3 নাম্বার নার্ভ। হ্যাঁ, তাহলে 3 নাম্বার নার্ভ, এটা কিন্তু আপনার সামনে, হ্যাঁ, এটা অ্যান্টেরিয়রলি থাকে, আর এটা হলো পোস্টেরিয়রলি। ঠিক আছে? তাহলে যে দেখেন সুপিরিয়র কলিকুলাস, এটা রেড নিউক্লিয়াস থাকে, এটাতে বের হয়ে হলো অকুলোমোটর নার্ভ, এই যে সামনে দিয়ে বের হয়ে গেল। আচ্ছা, এখন আসেন ইনফিরিয়র কলিকুলাস। ইনফিরিয়র কলিকুলাসে দেখেন, এটা সামনে, তাহলে এটা পিছনে। এটা একমাত্র বডির নার্ভ যে পিছন থেকে বের হয়, পিছন থেকে বের হয়ে সামনে আসে। এটা এরকম পিছন থেকে বের হয়ে এরকম সামনের দিকে আসে, এরকম সামনের দিকে আসে। তাহলে একমাত্র নার্ভ যেটা পিছন থেকে বের হয়ে সামনের দিকে আসে। ওকে, তাহলে ইনফিরিয়র কলিকুলাস লেভেল বরাবর কি কি থাকে? এই যে দেখেন, এই যে স্টার দেওয়া, স্টার দেওয়া মানে এটা পরীক্ষায় আসছে, অকুলোমোটর নার্ভ। ওকে, আচ্ছা, তাহলে চলেন আবার উপরে যাই। আচ্ছা, তাহলে আমরা ফোর ব্রেন থেকে দুইটা পাইলাম, মিড ব্রেন থেকে দুইটা পেলাম, তিন এবং চার। আমরা অলরেডি সুপিরিয়র কলিকুলাস ইনফিরিয়র কলিকুলাস লেভেলটা দেখে আসলাম, সুপিরিয়র তিন, ইনফিরিয়র চার। আচ্ছা, এরপর হলো চার চার, হ্যাঁ, পঞ্চ থেকে আসে চারটা, মিডুলো অবলঙ্গার থেকে আসে চারটা, এই হলো 12 জোড়া। তাহলে পঞ্চ থেকে কি আসে? পঞ্চের অ্যান্টেরো ল্যাটারাল, এটা যেহেতু সামনের দিকে থাকে, হ্যাঁ, এই যে দেখেন এটা সামনের দিকে থাকতেছে কিন্তু, হ্যাঁ, এই যে এইভাবে থাকে, হ্যাঁ, এটা হলো পঞ্চ, এটা হলো মেডুলো অবলঙ্গ, এটা উঁচু থাকে। তাহলে পঞ্চের অ্যান্টেরো ল্যাটারালি থাকে হলো আপনার ট্রাইজেমিনাল নার্ভ। ওকে, ট্রাইজেমিনাল নার্ভের যে মোটাটা হলো আপনার সেন্সরি রুট, চিকনটা হলো মোটর রুট, এটা আলাদা আলাদা হয়ে ওঠে। এইখানেই যদি কোনো ভেসেল আসে এরকম করে চাপ দেয়, ওটাকে বলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ঠিক আছে? এটা বলে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন, মানে হলো জাস্ট ওই আর্টারি এবং নার্ভটা আলাদা করে দেয়, মাঝখানে একটা সেপারেটর ঢুকাই দেয়, এটা একটা অপারেশন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। হ্যাঁ, প্রচন্ড ব্যথা হয় এর ডিস্ট্রিবিউশনে। এর তিনটা না ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। ফেসের যে জায়গাগুলোতে থাকে ওই জায়গায় ওই আপনার ট্যাপ করলে মনে হয় যে ইলেকট্রিক শক লাইক পেইন হয়। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে পঞ্চ থেকে উঠলো। আর একটা আছে হলো, পরীক্ষার প্রশ্ন আসে যে পন্টো মেডুলারি জাংশন, হ্যাঁ, এই যে মেডুলা অবলঙ্গটা, পন্টো মেডুলারি জাংশন থেকে কোন তিনটা নাম আসে? ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, ছয়, সাত, আট। সাত আট সবসময় একসাথে থাকে। হুম, আচ্ছা, এরপরে দেখেন হলো, তাহলে চারটা হয়ে গেল, পাঁচ ছয় সাত আট, এই চারটা হলো পঞ্চ থেকে উঠলো। এখন আসে মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটার মধ্যে এই যে এটা হলো আপনার পিরামিড, উঁচু, মাঝখানে উঁচু জায়গা কেন? এখানে হলো ডিসেন্ডিং যে ফাইবার গুলো আছে এখানে এসে ক্রস হয়, এরকম করে ক্রস হয়, এই জন্য যেহেতু উঁচু হয়ে গেছে। তাহলে এটা হলো আপনার পিরামিড। তাহলে পিরামিড, তার পাশে আছে অলিভ,
অলিভ মানে জলপাই নাকি? অলিভের মতো, আচ্ছা। তাহলে পিরামিড, অলিভ। তারপর তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে কি, এই প্রশ্নটা একবার আসছিল যে অলিভের ল্যাটারাল থেকে কোন চারটা কোন কোন নার্ভগুলো ওঠে, 9, 10, 11। আরেকবার প্রশ্ন আসছিল যে পিরামিড এবং অলিভের মাঝখান থেকে কোন নার্ভ ওঠে, 12। তাহলে দেখেন নার্ভের আমরা অরিজিন গুলো দেখতেছি, কিভাবে দেখতেছি, এই যে বললাম ব্রেনটা যদি এরকম হয় আপনি এই পাশ থেকে দেখতেছেন, ঠিক আছে? তাহলে ফোর ব্রেন 2, মিড ব্রেন 2, পন্স 4, মেরুলা অবলঙ্কাটা 4। আচ্ছা, তাহলে ফোর ব্রেন থেকে কি আসতেছে, অলফ্যাক্টরি এবং অপটিক। মিড ব্রেন থেকে সুপিরিয়র কলিকুলাস থেকে আসতেছে হলো অকুলোমোটর। আর ইনফিরিয়র কলিকুলাস থেকে আসতেছে হলো ট্রক্লিয়ার। অকুলোমোটর যে লেভেল দেখেছো ওখানে কি আছে, রেড নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এটা পরীক্ষার স্টেম। পন্স থেকে আসতেছে হলো 5, 6, 7, 8। পাঁচটা হলো অ্যান্টেরো ল্যাটারালি থাকতেছে, এটা হলো মোটাটা হলো সেন্সরি রুট, চিকনটা হলো মোটর রুট। পন্টোমেডুলারি জাংশন বা পন্স থেকেই আসতেছে হলো 5, 6, 7, 8। আচ্ছা, এটা হলো আপনার মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটার মধ্যে পিরামিড এবং অলিভের মাঝখান থেকে আসছে 12, আর অলিভের ল্যাটারাল থেকে আসতেছে 9, 10, 11। বুঝছেন কিনা? এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের অরিজিনটা বুঝছেন? অলরেডি কিন্তু এগুলা বের হয়ে স্কাল থেকে কিভাবে লিপ করে এটা কিন্তু আপনাদের পড়া হয়ে গেছে, এইভাবে কোঅর্ডিনেট করে পড়েন। হ্যাঁ, বুঝতে পারছেন কি? নাকি পড়া ধরতে হবে? বলেন। আহ বলেন দেখি, 4 নাম্বার নার্ভ যেটা আছে, হ্যাঁ, টকলিয়ান নার্ভ, হ্যাঁ, এই টকলিয়ান নার্ভটা বেজ অফ দ্য স্কালের কোন ফুটা দিয়ে বের হয়ে আসে? ফুটোলজিতে আমরা পড়ছিলাম, মনে করার চেষ্টা করেন। মনে আছে কারো? ফোর্থ ক্রেনিয়াল নার্ভ কোন দিক দিয়ে বের হয়, কারো মনে আছে? এইটা পড়ার সময় যেটা করবেন, আপনার ওই ফুটোলজির পার্টটা বের করবেন, ঠিক আছে? ফুটোলজি যে হেড নেকে যে ফার্স্ট আছে ওইখানে বের করে দেখেন, এই যে দেখেন, এই যে ফোর্থ ক্রেনিয়াল নার্ভটা দেখেন সুপিরিয়র অরবিটাল ফিশারের ল্যাটারাল পার্ট দিয়ে যায়, দেখছেন? এইভাবে আপনি 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ ব্রেনের এই ফুটোর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বের হয় এটা আপনি একটু কোরিলেট করে পড়ার চেষ্টা করবেন। তাহলে পড়াটা স্থায়ী হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে নার্ভগুলো কোন দিক দিয়ে বেরোচ্ছে, কোত্থেকে অ্যারাইজ করতেছে, কোন দিক দিয়ে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে, কি কাজ করতেছে। বুঝতে পারছেন ভাইয়া? পুরো আছেন আপনারা নাকি অনেক কঠিন লাগতেছে? আমার তো খালি মানে মাঝে মাঝে ভয় হয় যে কখন যে ভাইয়া পড়ে বলে যে আর পড়বো না, অনেক কঠিন। আমার কাছে অনেক কঠিন লাগতো, এখনো কঠিন লাগে। বলেন দেখি 10 নাম্বার কেনিয়ান লাভটা কোন কোন দিক দিয়ে বের হয়, মনে আছে? 9, 10, 11 নাকি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না? আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসেন হলো ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই অ্যান্ড দেয়ার লোকেশন এন্ড টাইপস। এটা খুব ইম্পর্টেন্ট। এখানকার মধ্যে হলো এই যেগুলো স্টার দেওয়া আছে এগুলা নিউক্লিয়াস গুলা পড়তে হবে। অকুলোমোটর নার্ভ, টকলিয়ার নার্ভ অলরেডি আপনার পড়ছেন। সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস, হ্যাঁ, অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস নাম হলো এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াস। আচ্ছা, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ফেসিয়াল নার্ভ আর হলো গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের আপনার নিউক্লিয়াস গুলো। হ্যাঁ, ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস দেখেন মোটর নিউক্লিয়াস, নার্ভ অফ ট্রাক্টাস সলিটারিয়াস, সুপিরিয়র স্যালাভেটরি নিউক্লিয়াস, ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস। ওকে। আর গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভের নিউক্লিয়াসের নাম কি? নিউক্লিয়াস অ্যাম্বিগাস, ইনফিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, নিউক্লিয়াস ট্রাক্টাস সলিটারিয়াস। এইটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। ওকে। 9, 10, 11, হ্যাঁ, অলিভের পাশে এটা হলো অরিজিন। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে, হ্যাঁ, নিউক্লিয়াস গুলো বুঝছেন, তাহলে নিউক্লিয়াসটা একটু চোখ বুলাবেন। এখন আসেন হলো ফেসিয়াল নার্ভের কোর্স। ফেসিয়াল নার্ভ এই 12টা ক্রেনিয়ালের মধ্যে শুধু ফেসিয়াল নার্ভের কোর্সটাই পড়তে হয়, হ্যাঁ, ওইটা একটু দেখেন। ফেসিয়াল নার্ভের কোর্স
তাহলে এইটা হলো আপনার মিড ব্রেন, এটা হলো পন্স। তাহলে বলছিলাম ফোর ব্রেন 2, মিড ব্রেন 2, পন্স 4, মেডুলা অবলঙ্কাটা 4, 2 2 4 4। তাহলে পন্স থেকে আসে 4টা নার্ভ, 5 6 7 8। তাহলে 7 নাম্বারটা কোত্থেকে আসে? পন্টো মেডুলারি জাংশন থেকে আসে। তাহলে এই যে আপনার সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ, এটা হলো দেখেন, এটা হলো মোটর রুট আর এটা হলো সেন্সরি রুট। এটা আবার মোটর রুটটা মোটা, সেন্সরি রুটটা চিকন। ট্রাইজেমিনাল নার্ভে কিন্তু জাস্ট উল্টা ছিল, হ্যাঁ, সেন্সরি রুটটা ছিল মোটা, মোটর রুটটা ছিল চিকন। আচ্ছা, তাহলে দুইজন মিলে এখানে বের হলো। বের হওয়ার পরে দেখেন এরা হলো, এই যে এখানে দেখেন, এখানে মার্ক করা হলো জেনিকুলেট গ্যাংলিয়ন এখানে ফর্ম করে। ক্লিয়ার? আর একটু জুম করি। তারপরে এটা হলো আপনার চোখের দিকে চলে যায়, হ্যাঁ, চোখের দিকে। এটা হলো গ্রেটার পেট্রোসাল নার্ভ, তারপরে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল, তারপরে এখানে টেরিগো প্যালাটিন গ্যাংলিয়ন তৈরি করে। টেরিগো প্যালাটিন গ্যাংলিয়ন দিয়ে এই যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। অলরেডি আমরা প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন যে পড়ছি ওইখানে এটা পাইছি। আচ্ছা, এরপর এটা নিচে থেকে নেমে আসে, নেমে এসে এটা হলো আপনার কানের মধ্যে চলে যায়। কানের মধ্যে নার্ভ টু স্ট্যাপিডিয়াস সাপ্লাই দেয়। হ্যাঁ, নার্ভ টু স্ট্যাপিডিয়াস কই থাকে? এটা হলো আমাদের নাকের কানের মধ্যে মিডিল এয়ার যে ক্যাভিটি আছে, হ্যাঁ, ওইখানে আপনারা জানেন যে 3টা বোনস আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ওই স্টেপিস যে বোনসটা আছে ওটাকে টান দিয়ে ধরে রাখে হলো স্ট্যাপেডিয়াস মাসেল। হ্যাঁ, এখন ধরেন আপনি ছাদের মধ্যে তার টাঙানো থাকে না, ওই তারের মধ্যে কাপড় নেড়ে দিচ্ছেন না, তাইলে ওই তারটা যদি টান টান থাকে তাহলে ওই তারের মধ্যে যদি আপনি বাড়ি দেন বা একটা কাপড় টান দেন বা কাপড় নেড়ে দেন তখন কিন্তু অত জোরে শব্দ হবে না। অথবা যদি তারটা যদি লুজ থাকে, যখন তারটা নাড়াবেন তখন দেখবেন যে অনেকক্ষণ ধরে তারটা, হ্যাঁ, কাঁপতেছে বা নড়তেছে বা শব্দ তৈরি হইতেছে। জাস্ট আমি এইভাবেই মনে রাখছি। এই যে স্ট্যাপেডিয়াস যে আছে, এই নার্ভ টু স্ট্যাপেডিয়াস হলো স্ট্যাপেডিয়াস মাসেলটাকে টান দিয়ে ধরে রাখে। যখন এই নার্ভটা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে প্যারালাইসিস হয় তখন ওই মাসেলটা নড়বড়ে হয়ে যায়, মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়, ফ্লাসিড হয়ে যায়। তখন কি হয়? স্টেপিস বোনসটা লুজ হয়ে থাকে। তখন কানের মানে আপনার টিম্প্যানিক মেমব্রেনে যদি আপনি একটু বাতাস দেন, একটু ফু দেন, হ্যাঁ, একটু কয়েকটা চুল নিয়ে যদি ওর কানের সামনে এরকম ঘষেন, আপনার কানের পাশে যদি চুল নিয়ে ঘষে আপনি কিন্তু অতটা ইয়া হবে না, কিন্তু সে অনেক জোরে ঘষ 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 শব্দ হবে। কেন? ওই যে স্টেপিস বোনসটা নড়বড়ে হয়ে গেছে, একটুতেই ও খালি নড়বে আর সাউন্ড প্রডিউস করবে। এই যে এইটা সমস্যা, এটাকে বলতেছে হাইপার অ্যাকিউসিস। হাইপার অ্যাকিউসিস মানে কানে বেশি শোনা। কখন হয়? এই যে নার্ভ টু স্টেপিডিস মাসেল প্যারালাইসিস। বুঝছেন? কঠিন লাগলো? আচ্ছা, এরপরে দেখেন এটা নিচের দিকে আসে, আস্তে আস্তে এটা হলো দেখেন টাঙে। তাহলে প্রথমে গেল হলো চোখে, তারপরে গেল কানে, এখন আসেন টাং। টাঙের মধ্যে এটা কর্ডা টিম্পানি ব্রাঞ্চ। যখন আমরা নার্ভ সাপ্লাই পড়ছি তখন হচ্ছে পড়ছি হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। এই যে সেই কর্ডা টিম্পানি ব্রাঞ্চ, এইটা দিয়ে সে টাং পর্যন্ত এসে সাপ্লাই দেয়। তার আগে হলো এখানে এখানে একটা গ্যাংলিয়ন ফর্ম করে, এটা হলো সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ক্লিয়ার? কি পড়তেছি? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন কিন্তু দুইটা পড়লাম, আর দুইটার নাম কি? একটা হলো অটিক গ্যাংলিয়ন, হ্যাঁ, বলেন দেখি। এই যে 4টা গ্যাংলিয়ন যে পড়লাম, হ্যাঁ, টেরিগোপ্যালাটাইন পাইলাম এখানে, তারপর হলো সাবম্যান্ডিবুলার পাইলাম এখানে। হুম, আর দুইটা গ্যাংলিয়নের নাম কি? প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন হলো 4টা। একটু কমেন্ট করেন। আচ্ছা, তারপরে আরো নিচের দিকে আসেন। এরপর হলো স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে এটা বের হবে, এবং এটা হলো পিছনে দেখেন অক্সিপিটাল মাসেলকে অক্সিপিটালিস মাসেলে সাপ্লাই দিবে, পোস্টেরিয়র বেলি অফ দ্য ডাইগেস্টিক মাসেলকে সাপ্লাই দিবে, তারপরে স্টাইলো হাইওয়েডকে সাপ্লাই দিবে, তারপরে এটা হলো প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে ঢুকে 5টা ব্রাঞ্চ দিবে। টাকা যাক, ভালো মাল চাই। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। এখান থেকে একটা প্রশ্ন আসছিল কি, যে আপনি যদি প্যারোটিড গ্ল্যান্ড কাটতে চান, প্লেন অফ সুপারফিশিয়াল প্যারোটিডেক্টমি করতে চাইলে প্লেনটা কিভাবে বুঝবেন? এই ফেসিয়াল নার্ভই হলো সেই প্লেনটা ডিটেক্ট করে দিবে। এর সুপারফিশিয়ালটা হলো সুপারফিশিয়াল পার্ট আর ডিপেটা হলো ডিপ পার্ট অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। সিলিয়ারি গ্যাংলিয়ন এক্স্যাক্টলি। আর হলো
অটিক গ্যাংলিয়ন। আচ্ছা, এখানে দেখেন ওই যে ওইটাই দেখানো হয়েছে, ফেসিয়াল নার্ভ কিভাবে সাপ্লাই দেয়, দুইটা গ্যাংলিয়ন ফর্ম করে। এইখানে চারটা জিনিস নিয়ে খুব কনফিউশন হয় আপনাদের, আমারও হতো, এই জন্য এটা লিখে রাখছি। তবে এখান থেকে এন্ট্রান্স এক্সামে খুব, এটা পড়লে আর কি পুরাটা দেখেন, ফ্যারিংস ল্যারিংস আমরা পড়ছিলাম, ল্যারিংস এবং ফ্যারিংস, ওইখানে যে অল দ্য মাসেলস অফ দ্য ফ্যারিংস ইজ সাপ্লাইড বাই অ্যাক্সেসরি nerve except stylopharyngeus which is supplied by glossopharyngeal nerve. আর larynx এর মধ্যে all the muscles of the larynx is supplied by recurrent laryngeal nerve except cricothyroid which is supplied by external laryngeal nerve, হ্যাঁ। তারপর এখানে টাঙের দিছে সব নার্ভ গুলো হলো হাইপোগ্লোসাল except palatoglossal which is supplied by cranial root of excess, মানে এইরকম টাইপের যে চারটা আছে এই চারটাই সব প্যালেটে সব মাসেল সাপ্লাই দেওয়া হলো ভেগাস নার্ভ except tensor valley palatine ওটা সাপ্লাই দেওয়া হলো mandibular division of trigeminal nerve। ঠিক আছে, এই পেজটা হলো যা সব পড়াগুলোর একটা সামারাইজ ফর্ম। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন হলো রিফ্লেক্স আর্ক। হ্যাঁ, রিফ্লেক্স আর্ক, রিফ্লেক্সটা যদি আপনি বুঝতে চান, হ্যাঁ, এটা হলো আপনার গাড়ি যখন চালায় না বাইরের দেশগুলোতে বা আমার বাংলাদেশে এখন আসছে অটো ড্রাইভ মোড, হ্যাঁ। ধরেন যে আমাদের কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় অটো ড্রাইভে চলি। কিরকম, ধরেন আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই। ধরেন যে আপনি মুসলিম, হুম, আপনি উজু দিবেন, উজু দেওয়ার অনেকগুলো ধাপ আছে, বা যারা নন মুসলিম বুঝবে না, ইন জেনারেল ধরেন যে আপনি গোসল করবেন, হুম, তা আপনি গোসলে কিছু কাজ প্রতিদিন করেন, যে প্রথমে শাওয়ার নেন, তারপরে গা ঘষেন, তারপরে পানি নেন, হ্যাঁ, এরকম। বা ধরেন যে আপনি একটা জায়গায় যাবেন, হ্যাঁ, অফিসে যাবেন, অফিসে যাওয়ার আগে আপনি কোন কোন জিনিসগুলা নেন, কি কি পড়েন, এই জিনিসগুলা প্রতিদিন করতে 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 আপনার ব্রেন এগুলা সেভ করে রাখছে। এখন ধরেন যে আপনি একদিন আপনার বাচ্চাকে গোসল করাচ্ছেন, গোসল করাইতে করাইতে আপনি আরেকটা জিনিস ভাবতেছেন, আপনি দেখবেন যে আপনার বাচ্চা যা যা করতেন ওই সিরিয়ালি সবকিছু করে ফেলছেন, কিন্তু আপনার মনেও নেই যে আপনি কিভাবে করছেন, হ্যাঁ। মানে জিনিসটা এরকম, বুঝতে পারছেন, এটা হলো আপনার ব্রেন অটো মোডে চলে যায়। ঠিক আছে, যখন যে ওই সময় আপনি গভীর ভাবে অন্য কিছু ভাবছেন, তখন ব্রেন কি করবে, ওইটা নিয়ে ভাববে, আর এটা হলো অটো মোডে ছেড়ে দিবে। এটাই হলো আপনার রিফ্লেক্স আর্ক। কিছু জিনিস ব্রেন থেকে রিফ্লেক্স হয়ে ঘুরে আসে, আর কিছু জিনিস স্পাইনাল কর্ড দিয়েই হয়ে যায়, হ্যাঁ। ধরেন যে যেমন মিকচুরেশন, হ্যাঁ, আমরা যে ভয়েডিং করি, ভয়েডিং এর কিছু কন্ট্রোল সেন্টার আছে, হ্যাঁ, ব্রেনে কিছু আছে, স্পাইনাল কর্ডে কিছু আছে, স্যাক্রাল সেন্টার আছে। তো এই স্যাক্রাম আর ব্রেনের মাঝখানে যদি ইনজুরি হয়, তখন স্যাক্রাল সেন্টারই এই ইউরিনারি ব্লাডারের দায়িত্ব নিয়ে নেয়। ইউরিনারি ব্লাডার বললে বা না হলে ওইটা স্যাক্রামে যায়, স্যাক্রাম থেকে আবার স্টিমুলেশন আসে, হ্যাঁ, ব্রেনের সাথে আর কোনো কানেকশন থাকে না। তো এই যে গেল আসলো, এটাকে বলতেছে আর্ক, হ্যাঁ, বা পাথওয়ে, বা একটা গোল চত্বর। ঠিক আছে, রিফ্লেক্স। তাহলে সিমুলটেনাস স্টিমুলেশন দিলে রেসপন্স করা পর্যন্ত পুরো সিস্টেমটাকে রিফ্লেক্স আর্ক বলে। মনোসিনেপটিক রিফ্লেক্স আর্ক মানে হলো নিজার, আর পলিসিনেপটিক রিফ্লেক্স আর্ক হলো কর্নিয়াল রিফ্লেক্স। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে মনোসিনেপটিক রিফ্লেক্স আর্কের দেখেন পার্টগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, প্রথম হলো সেন্সরি, অবশ্যই সেন্সরি কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ, ডরসাল দিয়ে যাবে, ডরসাল দিয়ে সেন্সরি নিউরনটা ঢুকলো। এটা অ্যাফারেন্ট ফাইবার সেল বডি থাকবে, ইফারেন্ট ফাইবার থাকবে, এটা হলো আপনার ইন্টার নিউরন। তারপরে সামনে দিয়ে হলো মোটরটা, হ্যাঁ, যে কাজটা হবে সেটা মোটর। তাহলে আপনি যদি দেখেন, আপনি যদি নির মধ্যে, হ্যাঁ, আমরা লিগামেন্টাম প্যাটেলি, হ্যাঁ, ওইখানে যদি আমরা বাড়ি দিই তখন কি হয়, এই যে লাম্বার 3-4, হ্যাঁ, ওই দিক দিয়ে গিয়ে স্পাইনাল কর্ডে গিয়ে ঘুরে আবার এসে কি হয়, পাটা সামনের দিকে যায়, মাসেল কন্ট্রাক্ট করে, হ্যাঁ। তাহলে পিছন দিকে সেন্সরি, সামনে মোটর। আচ্ছা, এখান থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পিরামিডাল ট্রাক্ট। তো পিরামিডাল ট্রাক্ট আমি ফার্স্টে বুঝতাম না, হ্যাঁ, পিরামিডাল ট্রাক্ট না বুঝে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট বুঝেন, এটা ভালো হবে, হ্যাঁ, বা ডিসেন্ডিং ট্রাক্ট। ডিসেন্ডিং ট্রাক্ট মানে হলো এতক্ষণ তো আমরা পুরো বডি সোমাটিক বললাম, সিম্প্যাথেটিক বললাম, প্যারাসিম্প্যাথিক বললাম, তো ভাইয়া সব সেন্সেশনে ব্রেনে গেল, হ্যাঁ, নিয়ে গেল, এখন কিছুই হবে না, পায়ের মধ্যে যে মশা কামড়ে খেয়ে একদম ও নিজের জন্য খাইছে,
দেখা গেল ওর বাচ্চা কাচ্চার জন্য নিয়ে গেছে খেয়ে, হ্যাঁ, তো ও যে মশাটাকে এখন মারতে হবে না, সেই কাজটা কে করবে? এখন ব্রেন থেকে কিছু সিগন্যাল নিচের দিকে আসবে। এদের কিন্তু যাওয়া আসার রাস্তা একই, মানে একই গলির মধ্যে এরা দুইজন থাকে। কেউ উপরের দিকে যায়, কেউ উপর থেকে তথ্য নিচের দিকে নিয়ে আসে। সেই গলিটার নাম হলো স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ড দিয়ে যায়। আমরা যেমন যাওয়ার সময় হাতের বাম দিক দিয়ে ধরে যাই, তেমনি এই ফাইবারগুলো নিজেদের কাজ ভাগ করে নিছে। কে কোন দিক দিয়ে উঠবে আর কে কোন দিক দিয়ে নামবে, এই জায়গা ফিক্সড করা। আপনি চাইলেই স্পাইনাল কর্ডের মাঝখানে আমি গিয়ে বসে থাকবো, আমি পিছন দিক দিয়ে উঠবো, সামনের দিক দিয়ে উঠবো, এরকম হবে না। হ্যাঁ, এটা আপনারা জানতে পারবেন এই যে ক্রস সেকশনে যখন আমরা আসবো। স্পাইনাল কর্ডের ক্রস সেকশন, ওইখানে একদম জায়গা ফিক্সড করে দেওয়া আছে যে কোন জায়গা দিয়ে, যে দেখেন এই যে জায়গা ফিক্সড, ঠিক আছে। এই যে উঠবে কোন দিক দিয়ে, হ্যাঁ, এই যে যেমন এগুলো হলো ট্রাক্টর বল, ট্রাক্টর বার ডেকে যে পিছনেই থাকবে, এই জায়গা ওর জন্য বরাদ্দ। ও চাইলেই ও একদিন শখ করে বলে আমি সামনের দিক দিয়ে উঠবো, হবে না, এটা সামনে এটা পিছনে। ঠিক আছে, তাহলে এগুলো হলো উঠতেছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, মানে এগুলো সেন্সরি, সেন্সেশন নিয়ে যাবে। আর উপর থেকে নিচে নামতেছিল মোটর ডিসেন্ডিং ট্র্যাক্ট। এগুলো কোথায় থাকবে, এগুলো সব জায়গাগুলো এক একজনের জায়গা এক একটা ফিক্সড করা। ঠিক আছে, এটা আমরা একটু পরে পড়বো। তাহলে দেখেন, আমি প্রথমে পিরামিডাল ট্র্যাক্ট বুঝতাম না, হ্যাঁ, এরপর হলো কর্টিকো স্পাইনাল, শুনলে ভালো লাগবে, কর্টেক্স থেকে স্পাইনাল কর্ড, হ্যাঁ। তাইলে কোত্থেকে শুরু হয় দেখেন, এরিয়া 4 সেলস অফ বিটস, বিইটিজেড। তাহলে সেলস অফ বিটস থেকে এটা শুরু হয়, এরিয়া 4 থেকে এটা শুরু হয়। তারপরে কি হয়, এটা দেখেন এই যে পিরামিডে এসে এটা সাইড চেঞ্জ করে, 80% ফাইবার ক্রস করে, এই জন্য কিন্তু পিরামিডের জায়গাটা উঁচু, পিরামিড মানে কি একটা উঁচু জায়গা, হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা নিচের দিকে নামতে থাকে। আমি বলছি ডিসেন্ডিং ট্র্যাক গুলা সামনের দিক থেকে নামে, কারণ এটা মোটর স্পাইনাল কর্ডের সামনের দিকে থাকে। তাহলে আপনি যদি কারো সামনের দিক থেকে কোপ দিয়ে যদি স্পাইনাল কর্ডটা অর্ধেক কেটে দিতে পারেন, তাহলে সব মোটর ফাইবার কেটে যাবে। যদি পিছন থেকে কোপ দিয়ে অর্ধেক ফাইবার কেটে দেন, তাহলে সব সেন্সরি ফাইবার গুলা কেটে যাবে, হ্যাঁ, মানে ওর হাত পা সব নড়াতে পারবে কিন্তু কোনো সেন্সেশন বুঝতে পারবে না। এই পর্যন্ত আসলো, অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত আসলো। পরে এখান থেকে আবার একটা নিউরন তৈরি হয়, এটাকে বলতেছে লোয়ার মোটর নিউরন, এটাকে বলতেছে আপার মোটর নিউরন, হ্যাঁ। তাহলে আপার মোটর নিউরন কতটুকু, যতক্ষণ পর্যন্ত স্পাইনাল কর্ড আছে, হ্যাঁ, স্পাইনাল কর্ড কতটুকু পর্যন্ত আছে, লাম্বার 1 পর্যন্ত আছে, এই পর্যন্ত আপার মোটর নিউরন। এর নিচ থেকে যেমন লাম্বার 2 তে আপনি একটা নার্ভ পাইছেন, 3 তে নার্ভ পাইছেন, ওগুলো কিন্তু সব লোয়ার মোটর নিউরন। ওকে, এখানে আরেকটা জিনিস লেখা আছে দেখেন, কর্টেক্সটা হলো বাবা, আপার মোটর নিউরনটা হলো বড় ছেলে, বাড়ির বড় ছেলে, আর লোয়ার মোটর নিউরনটা হলো বাসার ছোট ছেলে। এখন দেখেন, যদি কোনো কারণে কর্টেক্সে ঝামেলা হয়, ব্রেন টিউমার হলো, স্ট্রোক হলো, ব্লিডিং হলো, হেড ইনজুরি হলো, হ্যাঁ, তখন বাসার মধ্যে কিন্তু বাবা নাই। তখন কিরকম হবে, তখন হবে যেটা উপর থেকে কিছু আসবে না, হ্যাঁ, তখন এটা হলো আপনার আপার মোটর নিউরন লেশনের মতোই হবে। ঠিক আছে, তাহলে যদি এই আপার মোটরে কোথাও নিউরন লেশন হয়, হ্যাঁ, ধরেন যে বাসার বড় ছেলে বা বাবা নাই, তখন বাসার ছোট ছেলে কি অবস্থা হবে, ওর কারো কথা শুনবে, ওর আম্মুর কথা শুনবে, ইচ্ছা মতো সাইকেল নিয়ে বের হবে, গেম খেলবে, হ্যাঁ। তাহলে সব হবে কি এক্সাইটেটরি। তাহলে আপার মোটর কোনো কিছু হলে সব হবে এক্সাইটেটরি, জারগুলা বেশি পাবেন। তারপরে হলো আপনি আহ আছে আর কি, হ্যাঁ, ফিচার গুলা আবার সবগুলো এক্সাইটেটরি পাবেন, তারপরে স্পাস্টিক টাইপ প্যারালাইসিস পাবেন, এরকম। আচ্ছা, এখন ধরেন লোয়ার মোটর নিউরন, নিউরন লেশন। লোয়ার মোটর নিউরন লেশন মানে কি, যে ওই যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভটা বের হয়েছে, ওই নার্ভ কোথাও বাড়ি খাইছে, হ্যাঁ, ধরেন যে আপনার মিডিয়াল এপিকন্ডাইল অফ দা হিউমেরাস, হিউমেরাসের এখানে বাড়ি খাইছে, তাহলে একটা পেরিফেরাল নার্ভ এখানে বাড়ি খেলো, ওইখানকার নার্ভটা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে, লোয়ার মোটর মানে লোয়ার মোটর নিউরন টাইপ, হ্যাঁ। মানে হলো বাসার ছোট ছেলে যদি না থাকে, বাসা কিন্তু সবার মন খারাপ থাকে, যদিও অনেক জ্বালায়, তারপর সবার মন খারাপ থাকে, তখন ইনহিবিটরি হবে, হ্যাঁ, যারগুলো ডিমিনিশ বা অ্যাবসেন্ট পাবেন। তারপরে হলো ফ্লাসিড টাইপ প্যারালাইসিস হবে, এরকম। তাহলে দেখেন এই যে আপার মোটর নিউরনের মাসেল টোন বাড়বে, রিফ্লেক্স বাড়বে, ডিপ রিফ্লেক্স বাড়বে, ক্লোনাস প্রেজেন্ট থাকবে, টার্গেট অর্গান প্যারালাইসিস হবে, হ্যাঁ, অ্যাট্রফি হবে না, এগুলা। আর লোয়ার মোটর নিউরন মানে হলো বাসায় বড় ছেলে নাই, তার মানে সবার মন খারাপ, ইনহিবিটরি, মাসেল টোন কমে যাবে, রিফ্লেক্স কমে যাবে, ডিপ রিফ্লেক্স কমে যাবে, ক্লোনাস অ্যাবসেন্ট থাকবে। তারপরে টার্গেট অর্গান প্যারালাইসিস হবে। অ্যাঙ্কেল ক্লোনাসের একটা ভিডিও, সুন্দর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, ওটা দেখে নিন, সারা জীবন মনে থাকবে। 3 or more টাইম যদি ঝাঁকি দেয় তাহলে ওটা অ্যাঙ্কেল ক্লোনাস, হ্যাঁ। আচ্ছা, কজেস অফ লোয়ার মোটর নিউরন, ওই যে বললাম আলনার নার্ভ ইনজুরি, ব্র্যাকিয়াল মানে স্পাইনাল কর্ড বাদ দিয়ে যে নার্ভটা বের হলো, এতে যে কোনো জায়গায় যদি ইনজুরি হয় তাহলে, হ্যাঁ, গুলেনবারি সিনড্রোম, পেরিফেরাল নিউরোপ্যাথি, ফ্লাসি প্যারালাইসিস, এগুলো। আচ্ছা, এরপর আসেন এক্সট্রা পিরামিডাল সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেম মানে কি, পিরামিড মানে কি,
পিরামিড মানে হলো গ্রে ম্যাটার। হ্যাঁ, আপনারা যখন ব্রেনটা যদি আমি আপনাদেরকে কখনো কেটে দেখতে পারতেন, বা কখনো যখন রোটেশন থাকবে তখন দেখেন, বা নিউরোসার্জারিতে আসলে তো দেখতেই পারবেন। আমরা যখন মাথার হাড্ডিটা কাটা হয়, ক্রেনিওটমি করা হয়, এরপরে ব্রেনটা বের হয়ে আসে, তাই না? তো ব্রেনটা একটু ধূসর, হ্যাঁ, গ্রে ম্যাটার বলে। গ্রে ম্যাটারের ভিতরে যখন টিউমার থাকে, যখন আমরা ব্রেনটাকে স্প্লিট করে ভিতরে ঢুকি, একটা সময় গিয়ে দেখি সাদা সাদা একদম হোয়াইটিশ, এটাকে বলে হোয়াইট ম্যাটার। তাহলে বাইরের দিকে থাকে সেল বডি, হ্যাঁ, এই জন্য গ্রে ম্যাটার। হ্যাঁ, সেল বডি গুলা থাকে, হ্যাঁ, সব সেল বডি গুলা থাকে এরকম, সব সেল বডি গুলো থাকে, একজন গুলো থাকে নিচের দিকে। তাহলে সব সেল বডি যদি থাকে, এই জন্য উপরেটা হলো গ্রে ম্যাটার, আর এটা হলো ভিতরে হলো হোয়াইট ম্যাটার, মানে সাদা একদম দেখা যায়, সুন্দর দেখা যায়, বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে ঠিক উল্টা, স্পাইনাল কর্ড যখন কাটা হয় বাইরের দিকে ধবধবা সাদা, ভিতরের দিকে গ্রে থাকে। তাহলে প্রশ্ন হলো এক্সট্রা পিরামিডাল সিস্টেম আবার জিনিসটা কি? এক্সট্রা পিরামিডাল সিস্টেম হলো যে এই যে কর্টেক্স এর নিচে, এটা ধরেন যে কর্টেক্স, কর্টেক্স এর নিচে কি থাকবে? হোয়াইট ম্যাটার না? ওই যে বললাম যে এই দিক দিয়ে ঢোকার পরে নিচে সাদা, একজন গুলা সাদা। এ কি করছে, এই হোয়াইট ম্যাটারের মধ্যে আবার একটু একটু করে কয়েকটা গ্রে ম্যাটার, ঠিক আছে? হোয়াইট ম্যাটারের মধ্যে কি থাকার কথা? থাকার কিন্তু কথা না। তাহলে এই যে সাবকর্টিক্যাল, কর্টেক্সের নিচে, হ্যাঁ, হোয়াইট ম্যাটারের মধ্যে যে গ্রে ম্যাটার, এগুলোকে বলতেছে এক্সট্রা পিরামিডাল সিস্টেম। সেগুলো কি দেখেন, এই যে এক্সট্রা পিরামিডাল সেল, রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, ডিসেন্ডিং অটোনমিক ফাইবার, অলিগোস্পাইনাল, অলিগো ভেস্টিবুলোস্পাইনাল, টেক্টোস্পাইনাল, এগুলো ওকে। কম্পোনেন্ট অফ এক্সট্রা পিরামিডাল সিস্টেম দেখেন বেজাল গ্যাংলিয়া, মানে কি? তাহলে জিনিসটা একদম বেসিক জিনিসটা মাথায় ঢুকছে, যে ভাইয়া বলছিল যে বাইরের দিকে থাকবে কর্টেক্স, ভিতরে থাকবে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটার মানে সাদা একজন, কিন্তু ওই একজনের মধ্যে যদি আবার সেল বডি থাকে, একটু গ্রে ম্যাটার থাকে, তখন ওটাকে বলতেছে হলো এক্সট্রা পিরামিডাল। এটা হলো প্লাস, এটা হলো মেইন, আর এটা হলো এক্সট্রা, এটা হলো পিরামিডাল, এটা এক্সট্রা পিরামিডাল। এক্সট্রা পিরামিডাল পার্ট কি কি আছে? বেজাল গ্যাংলিয়া আছে, সুন্দর করে পড়ানো হবে, সাবথ্যালামিক নিউক্লিয়াস আছে, অ্যামাইলোয়েড বডি আছে। বুঝতে পারছেন? আচ্ছা, নাকি ছবি দেখতে ছবি দেখে আসতে হবে? হ্যাঁ, আছে, পরে আছে। এই যে, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এই ছবিটা দেখলে আর কোনোদিন আপনাদের এটা ভুল হবে না। তাহলে দেখেন, এই যে বাইরের দিকে ধূসর, এই যে ভিতর দিকে সাদা, তাই না? ভিতর দিকে সাদা, বাইরের দিকে ধূসর, ভিতর দিকে সাদা। তো এই সাদার মধ্যে আবার দেখেন এই যে কালো কালো স্পট, দিস ইজ বেজাল গ্যাংলিয়া। তাহলে বাইরের দিকে ধূসর বা গ্রে ম্যাটার, ভিতর দিকে হোয়াইট ম্যাটার, বাইরের দিকে সেল বডি, ভিতর দিকে একজন। এই একজনের মধ্যে আবার এরা আসলো কোত্থেকে রে বাবা? এই জন্য এটাকে বলতেছে হলো বেজাল গ্যাংলিয়া বা এক্সট্রা পিরামিডাল সিস্টেম। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, এই যে সাবকর্টিক্যাল, জাস্ট কর্টেক্সের নিচেই। তাহলে কি কি আছে এখানে? এখানে দেখেন এই যে দুইটা স্ট্রাকচার আছে। তাইলে এই দুইটাকে একসাথে কি বলতেছে? লেন্টিফর্ম নিউক্লিয়াস। হ্যাঁ, লেন্টিফর্ম নিউক্লিয়াস। হ্যাঁ, এই যে এটা হলো আপনার গ্লোবাস প্যালিডাস, আর এটা হলো পুটামেন্ট। পুটামেন্টটা বাইরের দিকে থাকে, গ্লোবাস প্যালিডাস ভিতরের দিকে থাকে। ওকে, তাহলে এই দুইটা মিলে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। আর এই যে এটা কি? এটা হলো হেড অফ কর্ডেড নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হলো হেড অফ কর্ডেড নিউক্লিয়াস। আর এখানে দেখেন এই যে এটা হলো আপনার টেইল অফ কর্ডেড নিউক্লিয়াস। তাহলে এই যে এটা হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। হুম, মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে পুটামেন্টটা বাইরে থাকে না, গ্লোবাস প্যালিডাস বাইরে থাকে। তাহলে গ্লোবাস প্যালিডাস ভিতরে, আর পুটামেন্টটা হলো বাইরে। এই দুটো মিলে লেন্টিফর্ম নিউক্লিয়াস, আর এটা হলো কর্ডেড নিউক্লিয়াস। ঠিক আছে? আচ্ছা, আর এই যে এই মাঝখানে এটা কি? এটা হলো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুল, এই দিক দিয়ে কিন্তু হলো ফাইবার গুলো নামে। আচ্ছা, আর এই ব্যাচের হলো থ্যালামাস। এই যে এটা হলো থ্যালামাস, এটা হলো থ্যালামাস। ওকে, তাহলে এইটা হলো আপনার এক্সট্রা পিরামিডাল সিস্টেম। আচ্ছা, চলেন আবার উপরে যাই আমরা। এখন আসলে হলো সিএসএ পাথওয়ে। হ্যাঁ, তাহলে আমাদের ব্রেনটা কি আছে? আমাদের ব্রেনটা, ব্রেন এবং স্পাইনাল কর্ডের চারপাশে কিছু পানি আছে। হ্যাঁ, এগুলোকে বলতেছে হলো সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ। কোত্থেকে আসলো? সিএসএফটা আসলো হলো, এই যে দেখেন, আপনাদের চারটা সাপোর্টিং সেলের কথা মনে আছে?
দেখেন আমি এইভাবে মনে রাখছি, হ্যাঁ, ব্রেনের মধ্যে নিউরন থাকে, সাপোর্টিং সেল থাকে, হ্যাঁ, মেওয়া, এমই ও এ, মেওয়া। তাহলে মাইক্রোগ্লিয়াল সেল, মাইক্রোগ্লিয়াল সেল হলো ব্রেনের মাইক্রোগ্লিয়াল সেল হলো ব্রেনের ম্যাক্রোফেজ গুলোকে মাইক্রোগ্লিয়াল সেল বলে। তারপরে কি, এপেনডাইমাল সেল, এপেনডাইমাল সেল থেকে কি তৈরি হয়, সিএসএফ তৈরি হয়। তারপরে অলিগোডেন্ড্রোসাইট, হ্যাঁ, অলিগোডেন্ড্রোসাইট মানে হলো এই যে এরকম, এরকম অলিগোডেন্ড্রোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট থেকে অনেকগুলো নিউরন হলো আপনার আহ, যে সোয়ান সেল যে কাভারিংটা থাকে, হ্যাঁ, আপনার একজনের চারদিকে যে শীটটা তৈরি হয় ওইটা কভার করে। দেখেন এটা একটু ইমাজিন করার চেষ্টা করেন, শর্মা যারা খাইছেন, এই যে এখানে একটা নিউরন থাকে, হুম, এখানে একটা নিউরন থাকে, এ কি করে, এ রোলের মতো এটাকে পেঁচায়, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলছি। এখানে আরেকটা নিউরন থাকে, ও কি করে, ওর একজনটা এইভাবে শর্মার মতো এইভাবে পেঁচায় দেয়। তাহলে একটা অলিগোডেন্ড্রোসাইট দেখেন কতগুলাকে এখানে সে মায়োলিন শীথ দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হলো অলিগোডেন্ড্রোসাইট, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়োলিন শীথ দেয়। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কে দেয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে দেয় হলো সোয়ান সেল, ঠিক আছে। তাহলে একটা সেল শুধু একটা একজনকেই সে ইনসুলেশন দেয়। আচ্ছা, এ থেকে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট মানে হলো ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইট দিয়ে হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করে। আল্লাহ তাআলা এই পর্দাটা আমাদের দিতেছে যাতে ওষুধপত্র হুট করেই আপনার ব্লাড থেকে যেন ব্রেনে ঢুকতে না পারে। তাহলে এইভাবে মনে রাখবেন। তাহলে এই যে আপনার এপেন্ডাইমাল সেল, এইখান থেকে আসে হলো সিএসএফ। সিএসএফ এই যে করয়েড প্লেক্সাস আছে, এটা ল্যাটারাল ভেন্ট্রিকল, এটা হলো থার্ড ভেন্ট্রিকল, এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল, সব ভেন্ট্রিকল গুলোতে কি আছে, করয়েড প্লেক্সাস আছে। এইখান থেকে হলো আপনার সিএসএফ তৈরি হয়। তাহলে এখন আমরা পড়বো হলো সিএসএফ নিয়ে একটু, আগামী 5 মিনিট আমরা সিএসএফ নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, সিএসএফ কিভাবে তৈরি হয়, এটা কি, এটার কাজ কি, হ্যাঁ, পাথওয়েটা কি, কোথায় তৈরি হয়, কোথায় অ্যাবজর্পশন হয়, বন্ধ হয়ে গেলে কি হবে, এগুলো। তাহলে দেখেন সিএসএফ ইজ এ মডিফাইড টিস্যু ফ্লুইড, হ্যাঁ, ইট ইজ কন্টেইনড ইন দা ভেন্ট্রিকুলার সিস্টেম, হ্যাঁ, ভেন্ট্রিকল থাকে, আমরা বলছিলাম যে ফোর ব্রেনে হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, মিড ব্রেনে হলো থার্ড ভেন্ট্রিকল, হাইন্ড ব্রেনে হলো ফোর্থ ভেন্ট্রিকল, তাই না। তাহলে এই যে এটা হলো আপনার কর্পাস ক্যালোসাম। হোয়াট ইজ কর্পাস ক্যালোসাম, কিছুই না, দুইটা ব্রেনের মধ্যে কানেকশন, দুইটা ব্রেনের মধ্যে কানেকশন। কত মজার একটা জিনিস, কেন বলি, ধরেন যে আপনি ডান হাত দিয়ে লিখতেন, লিখতেন, আল্লাহ না করুক আপনি পিছলেখায় পড়ে গিয়ে ডান হাতটা ভেঙে গেছে, তখন আপনার 1 মাস ধরেন যে আপনার বাম হাত দিয়ে লিখতে হবে। আপনি বাম হাত দিয়ে লেখা শুরু করবেন, দেখবেন যে আপনি সব পারতেছেন, কষ্ট হচ্ছে প্রথম প্রথম একটু, কিন্তু পারবেন। তাহলে এই যে আপনার যখন ডান হাত দিয়ে লিখতেন তখন আপনার লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ডমিনেন্ট ছিল, ও তখন কি করবে, ও রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ারটাকে শিখাবে যে ক এইভাবে লিখতে হয়, এ এইভাবে লিখতে হয়, বি এইভাবে লিখতে হয়। এই যে শিখাইলো, একজন একজনকে শিখাইলো, এই দুজনের মধ্যে কানেকশন হলো এই কর্পাস ক্যালোসাম। অনেক সময় আমরা কর্পাস ক্যালোসামকে কেটে দেওয়া লাগে, হ্যাঁ, অনেক অপারেশন আছে, ক্যালোসেক্টমি করা লাগে, হ্যাঁ, দুই পাশে মাঝখান দিয়ে কেটে দেয় দুজনে। তখন আবার কি হয়, ডিসকানেকশন সিনড্রোম হয়। এগুলো জাস্ট শুনে রাখেন, এগুলো জীবনেও আসবে না, এগুলো পড়ারও দরকার নেই। ডিসকানেক্ট, দুজনের মধ্যে কানেকশন লস্ট হয়ে গেছে। আবার কি হয়, অনেক সময় এইখানে আপনার টিউমার হয়, তখন এই দিক দিয়ে দুই ব্রেনের মাঝখান দিয়ে ঢুকে ক্যালোসাম, এই কর্পাস ক্যালোসাম কেটে এই টিউমার রিমুভ করা হয়, হ্যাঁ, কলয়েড সিস্ট হয়। আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম হলো সিএসএফ। তাহলে সিএসএফ ফর্মেশন হয় কিভাবে, সিএসএফ ফর্মেশন হয় হলো করয়েড প্লেক্সাস অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। তাহলে এই যে এই জায়গাগুলো থেকে এটা তৈরি হলো। তাহলে তৈরি হওয়ার পরে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এই যে দেখেন এত সুন্দর ছবি, কি আর বলবো, হ্যাঁ, ফোরামেন অফ মনরো দিয়ে এ চলে আসে হলো থার্ড ভেন্ট্রিকল। এই যে এই জায়গাটার নাম হলো আপনার থার্ড ভেন্ট্রিকল, এই জায়গাটা থার্ড ভেন্ট্রিকল দিয়ে ও হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে চলে আসে হলো ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলে দেখেন দুইটা ফুটা আছে, হ্যাঁ, এখানে করয়েড প্লেক্সাস আছে, একটা হলো ল্যাটারাল, ল্যাটারাল, এলতে হলো লাস্কা। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল, ল্যাটারাল অ্যাপারচারটার নাম হলো ফোরামেন অফ লাস্কা দিয়ে ও এটা সাইডে চলে যায় এবং স্পাইনাল কর্ডের চারপাশে সেরেবেলামের উপরে নিচে এগুলা সাপ্লাই দেয়। আর মিডিয়াল অ্যাপারচারটার নাম হলো ফোরামেন অফ এমতে মিডিয়াম, এমতে হলো মেজেন্ডি, হ্যাঁ, এই যে মেজেন্ডি দিয়ে বের হয়ে ও সেই হিসেবে যে সুপ্রাসেরেব্রা বা ইনফ্রাটেন্ট্রাল এই দিক দিয়ে এসে পুরো জায়গাটায় সার্কুলেশন হয়, স্পাইনাল কর্ডের চারপাশে সার্কুলেশন হয়। আর মেইনটা হলো এই যে সেন্ট্রাল ক্যানেল হিসেবে নিচের দিকে নেমে যায়, সিএসএফ এর পাথওয়ে, হ্যাঁ, সেন্ট্রাল ক্যানেল অফ স্পাইনাল কর্ড। কোনো কারণে যদি এই ক্যানেল বন্ধ হয়ে যায় তখন আবার কি হবে, এই যে এইখানে এই স্পাইনাল কর্ডের মধ্যে এরকম জন্মে, হ্যাঁ, এটাকে বলতেছে হলো সিরিঙ্গোমাইলিয়া। মাইলিয়া মানে স্পাইনাল কর্ড, সিরিঞ্জ মানে পানি। তাহলে কোনো কারণে এটা ব্লক হয়ে গেলে কি হবে, পানি এখানে জমে যাবে, সিরিঞ্জ হয়, সাদা দেখা যায়। আচ্ছা,
তারপরে এটা ব্রেনের চারপাশে এসে এই যে আমরা পড়ছি যে ডুরাল ভেনাস সাইনাসেস, পেয়ার্ড ভেনাস সাইনাস, আনপেয়ার্ড ভেনাস সাইনাস, এই যে সুপিরিয়র স্যাজিটারি সাইনাস, এরকম এগুলোতে এরকম কিছু অ্যারাকোনাইড গ্রানুলেশন আছে, ওইখানে অ্যাবজর্পশন হয়। তাহলে এই হলো সিনথেসিস, পাথওয়ে, অ্যাবজর্পশন, সুন্দর করে এখানে বইয়ে পাথওয়ে দেওয়া আছে, এটা পড়বেন। সমস্যা হইলো যে কোনো কারণে যদি এই সিএসএফ প্রোডাকশন, হ্যাঁ, বা অ্যাবজর্পশনে ঝামেলা হয়, তখন যেটা সমস্যা হয়, তখন এটাকে বলতেছিল মাথাটা বড় হয়ে যায়, হ্যাঁ, এটাকে বলতেছে হলো আপনার হাইড্রোক্যাফালাস। হ্যাঁ, প্রতিদিন প্রায় 150 ml সিএসএফ তৈরি হয়, আবার পুরোটা অ্যাবজর্পশন হয়ে যায়। এটার রেট অফ ফরমেশন হলো 0.3 ml বা 0.5 ml পার মিনিট। আচ্ছা, তাহলে ভাইয়া এই এটা যদি আপনার বন্ধ হয়ে যায়, তখন এটাকে কি বলতেছে? তখন এটাকে বলতেছে হাইড্রোক্যাফালাস। হ্যাঁ, হাইড্রোক্যাফালাস মানে মাথাটা বড় হয়ে যায় বাচ্চাদের। হ্যাঁ, অনেক সময় অনেক বাচ্চা আমরা পাই হাইড্রোক্যাফালাস। বাংলাদেশ মেডিকেল কলেজে আপনাদের কাছে অনেক পেশেন্ট আসবে এরকম হাইড্রোক্যাফালাস যদি এরকম থাকে, কি করবেন বলে দিচ্ছি। আধুনিক চিকিৎসা বলে দিচ্ছি, বাংলাদেশি চিকিৎসা বলে দিচ্ছি, কিভাবে কি করা হয় সেটাও বলে দিচ্ছি। দেখেন, তাহলে যদি কোনো কারণে এই সিএসএ পাথওয়েটা হয় বন্ধ হয়ে যেতে পারে, হইতে পারে না? ধরেন যে একটা সাব অ্যারাকোনয়েড হেমোরেজ হয়েছে, বা একটা মেনিনজাইটিস হয়েছে, 10-15টা ভাইরাসের একটা দলা এসে সেরেব্রাল অ্যাকুইডাক্টটা বন্ধ করে দিছে। তাহলে এটা যদি বন্ধ হয়ে যায়, তখন এইখানকার সিএসএফ তো বের হয়ে ঠিকই ড্রেইন হয়ে যাবে, কিন্তু এইখানকার সিএসএফ গুলো কি হবে, এই ল্যাটারাল ভেন্ট্রিকুলার আর থার্ড ভেন্ট্রিকল ফুলে যাবে, ব্রেনের উপর চাপ দেবে, বাচ্চার খিঁচুনি হবে, মাথা বড় হয়ে যাবে। তখন কি করা হয়? তখন এই বাচ্চাটার বয়স যদি 2 মাসের বেশি হয় বা 6 মাসের বেশি হয়, তখন এই যে ফ্লোর অফ দ্য থার্ড ভেন্ট্রিকলে এই দিক দিয়ে একটা ফুটা করে দেওয়া হয়। এটা একটা অপারেশন, এটার নাম হলো এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। তখন সিএসএফ এই দিক দিয়ে না গিয়ে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে চলে যায়। কত সহজ! আরেকটা ধরেন যে বাচ্চার বয়স অনেক কম, 2 মাসেরও কম, এই ফ্লোরটা ভালো করে ফর্মই হয় না, থ্যালথেলে, তখন কি হয়, ভিপি শান করা হয়, ভেন্ট্রিকুলো পেরিটোনিয়াল শান, সাধারণত রাইট সাইড দিক দিয়ে করা হয় মাথার ব্রেনের মধ্যে। হ্যাঁ, আমরা মাথার মধ্যে এরকম একটা পাইপ ঢুকাই দিই, যেটা সারা জীবন থাকে, ল্যাটারাল ভেন্ট্রিকুলে ঢুকাই দিই, ওই দিক দিয়ে পানি বের হয়ে আমরা স্কিনের নিচ দিয়ে পেটের সাথে পেরিটোনিয়ামের সাথে লাগাই দিই, ওই পানিটা পেটের মধ্যে চলে যায়। এখন আপনার প্রশ্ন যে ভাইয়া যত পানি আছে সবই তো চলে যাবে, এখানে একটা মিডিয়াম প্রেসারের ভালভ থাকে, একটা প্রেসার নির্দিষ্ট প্রেসারের বেশি হইলেই কেবল এই পানিটা মাথা থেকে পেটে যায়। তাহলে ভিভিশন করা হয়, তারপরে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি করা হয়। হ্যাঁ, এবং বাংলাদেশে যে এখন পর্যন্ত যে কয়েকজন মহিলা নিউরোসার্জন আছে, তার মধ্যে বাংলাদেশের প্রথম ফিমেল নিউরোসার্জন প্রফেসর রেজিনা হামিদ ম্যাডাম, বাংলাদেশ মেডিকেল কলেজে এই হাইড্রোকেফালাস ক্লিনিক আছে তার, এবং ওইখানে তার এই ইনফেকশন রেট একদম জিরো। এবং এমনও হয়েছে যে ছোট্ট একটা বাচ্চা যে জন্মের পর পরে হাইড্রোকেফালাস হয়েছে, তার তিনি ভিভিশন করে দিয়েছেন এবং সারা জীবন এটা আছে, এবং ওই মেয়েটার বিয়ে খাইতে পর্যন্ত ম্যাডাম গেছেন। ঠিক আছে, তাহলে বাংলাদেশে আপনি যদি ঢাকায় করাতে চান ওইটা বেস্ট। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও রংপুর মেডিকেল কলেজে আমরা কিন্তু পেরিফেরাল মেডিকেল কলেজগুলোতে প্রতিনিয়ত, হ্যাঁ, প্রতি মাসেই দেখা যায় এরকম 8-10টা করে এই ভিপি শান্ট অপারেশন হচ্ছে, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে পড়তে হয় যে কনসেন্ট্রেশন অফ ভ্যারিয়াস সাবস্টেন্স ইন হিউম্যান সিএসএফ এন্ড প্লাজমা। সিএসএফ এবং প্লাজমার মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, পার্থক্য দেখেন, এখানে যে দেওয়া আছে ফাংশন, ক্লিনিক্যাল ফিচার্স, এই যে দেখেন সিএসএফ এবং প্লাজমা। হ্যাঁ, এই জাস্ট যেগুলো মার্ক করা আছে শুধু এগুলোই পড়বেন, প্রোটিন, হ্যাঁ, এগুলা। এছাড়াও আমরা কি করি, আমরা কিন্তু সিএসএফ ড্র করি, তাই না? আমরা লাম্বার পাংচার করে সিএসএফ ড্র করে কিন্তু আমরা দেখি যে এখানে প্রোটিন বাড়ছে কিনা, এটা কি গুলানবারি সিনড্রোম কিনা, নাকি এটা মেনিনজাইটিস। হ্যাঁ, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। আবার অনেক সময় সিএসএফ যদি অনেক বেড়ে যায়, হ্যাঁ, সিএসএফ প্রেশার যদি অনেক বেশি থাকে, তখন কিন্তু লাম্বার পাংচার করে কিন্তু অনেক সময় কি হয়, সিএসএফ প্রেশারটা দেখাবে, ওপেনিং প্রেশারটা কত। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝছেন ভাইয়া পুরা? এই পর্যন্ত ক্লিয়ার? আজিমা আলাউদ্দিন আপু, নসিম আপু, লাকি আপু, শামিন আক্তার আপু, শেফালি আক্তার আপু, বিথিদে আপু, ফারানা মনোয়ার আপু, ফারিয়া আপু, ক্লিয়ার? আচ্ছা,
এরপর আর একটা টপিকস পরে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করে দিব। সেটা হলো এই যে ডিসেন্ডিং ফাইবার, অ্যাসেন্ডিং ফাইবার, এবং এই ডিসেন্ডিং ও অ্যাসেন্ডিং ফাইবার গুলাতে যদি লেশন হয়, হুম, তাহলে সেগুলা কিভাবে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন, কিছু ফাইবার মিলে আপনার বান্ডেল হয়, হ্যাঁ, কিছু বান্ডেল নিয়ে ট্র্যাক্ট হয়, কিছু ট্র্যাক্ট মিলে ফেসিকুলাস হয়, হ্যাঁ, ওই যে সুপিরিয়র কলিকুলাস ইনফিরিয়র কলিকুলাস এরকম, তাহলে ফেসিকুলাস মিলে কর্ড হয়। আচ্ছা, তাহলে স্পাইনাল কর্ডের ভিতর থেকে এগুলা মুখস্থ করার দরকার নেই, আপনি স্পাইনাল কর্ড মনে রাখবেন, কাটলে সাদা বের হয়, আর ব্রেনটা কাটলে ধূসর বের হয়, জাস্ট ভাইস ভার্সা। এই ছবিটার দাম 1,00,000 টাকা। আমি যেদিন পরীক্ষা দিতে যাই, হ্যাঁ, এফসিপিএস এবং এমএস, তার আগে আমি এই ছবিটা দেখে গেছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি ইনফিনিটি স্টার দিয়ে এই ছবিটা দাগায় নেন, এটা খুবই লাগবে। কেন লাগবে আমি বলি, দেখেন এই ছবিটা দেখেন। আমি বলছিলাম যে স্পাইনাল যে কর্ড আছে, সেই কর্ডে কে কোন দিক দিয়ে উঠবে, কে সামনের দিক দিয়ে উঠবে, কে পিছনের দিক দিয়ে উঠবে, কে অ্যান্টেরিয়রলি থাকবে, কে পোস্টেরিয়রলি থাকবে, কে ল্যাটারালি থাকবে, এগুলো সব ভাগ করে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই যে পিছন দিক দিয়ে দেখেন, পিছন দিক দিয়ে পোস্টেরিয়র কলাম দিয়ে উপরের দিকে উঠে সেন্সেশন নিয়ে উপরের দিকে যায় ব্রেনের দিকে, সেটা হলো ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক, হ্যাঁ। তাহলে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক যে যায়, ও যাওয়ার সময় কি কি সেন্সেশন নিয়ে যায়? ফাইন টাচ, প্রেসার, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, টেকটাইল সেন্সেশন, হ্যাঁ। এই যে জিনিসগুলো আছে, এগুলা পোস্টেরিয়র কলাম দিয়ে যায়। ল্যাটারাল কলাম দেখেন, ল্যাটারাল কলাম দিয়ে যায় হলো পেইন, টেম্পারেচার, টিংলিং, সুড়সুড়ি, চুলকানি, হ্যাঁ, সেক্সুয়াল সেন্সেশন, এই জিনিসগুলো যায় হলো ল্যাটারাল। এটা কিন্তু শুধু থোরাসিক রিজনেই থাকে। আচ্ছা, এরপর দেখেন অ্যান্টেরিয়র কলাম, অ্যান্টেরিয়র কলাম দিয়ে যায় হলো, এটা ফাইন টাচ, এটা হলো ক্রুড টাচ, প্রেসার, টেকটাইল সেন্সেশন, ওকে। এই যে দেখেন ল্যাটারাল হর্ন, ল্যাটারাল হর্ন অনলি থোরাসিক রিজনেই থাকে। আচ্ছা, সিনাপটিক আমরা পড়ছি, হ্যাঁ, এটা হলো পেরিফেরাল মোটর নিউরন, এটা হলো সেন্সরি নিউরন। আচ্ছা, এখন দেখেন এই যে প্রথমে আমরা পড়বো হলো অ্যাসেন্ডিং ট্র্যাক গুলা, ঠিক আছে। অ্যাসেন্ডিং ট্র্যাক তাহলে কোনগুলো আছে? তাহলে ট্র্যাক্ট অফ গল বা ফ্যাসিকুলাস গ্রাসিলিস, ফ্যাসিকুলাস কিউনিটাস বা ট্র্যাক্ট অফ বার্ডেক, এই দুইটা যায় হলো ওই যে বললাম। দেখেন কোন কোন সেন্সেশন নিয়ে যায়, ফাইন টাচ, প্রেসার, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, এই সেন্সেশন গুলো সে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছবিটা আর্ট করতে অনেক সময় লাগছে, হ্যাঁ। এই ছবিটা আপনি খালি পড়বেন, আপনার কিছু করতে হবে না। তাহলে দেখেন, লক্ষ্মী আসিয়া ফুলে ফলে ভরিয়ে দিল সকলকে। আচ্ছা, তাহলে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, এটা লাগবে। এই যে এইটা হলো আপনার, এই এই জায়গাটা হলো ল্যাটারাল স্পাইনোথ্যালামিক, আর এটা হলো আপনার অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, হ্যাঁ। আচ্ছা, তারপর একটা কি, এই যে এটা হলো আপনার লাল হলো স্পাইনোটেকটাল, স্পাইনো অলিভারি, এগুলো সব অ্যাসেন্ডিং। তারপরে এটা হলো আপনার পোস্টেরিয়র স্পাইনো সেরেব্রাল, স্পাইনাল কর্ড থেকে সেরেবেলামে যায়, স্পাইনো সেরেব্রাল পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র স্পাইনো সেরেবেলার, ওকে। তাহলে আমরা শুধু মুখস্থ করেন ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক, তারপরে অ্যান্টেরিয়র স্পাইনো সেরেব্রাল, পোস্টেরিয়র স্পাইনো সেরেব্রাল, তারপর এটা হলো অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এগুলো উপরের দিকে ওঠে, হ্যাঁ। স্পাইনোথ্যালামিক, এই যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এটা কি করে, এটা কিন্তু এই অপোজিট সাইড থেকে এসে এসে উপরে উঠে যায়, হুম? আর ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক হলো সেম সাইড থেকে উপরে উঠে যায়। এটা মনে হয় বুঝে নাই ভাই আপনারা, এই কথাটা, এই কথাটা বুঝছেন? এই কথাটা কি বুঝছেন ভাইয়া পুরা? মানে ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক, মনে ধরেন যে ডান পাশেরটা দিয়ে উঠে যাবে, সাইড চেঞ্জ করে না, হ্যাঁ। এই সেন্সেশন গুলো, ওর যে সেন্সেশন গুলো আছে, ফাইন টাচ, প্রেসার, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন, যদি ডান দিকের হয়, ডান হাত দিয়ে যদি আপনি ফিল করেন, তাহলে ডান পাশের স্পাইনাল কর্ড দিয়ে সে উপরে উঠে যাবে, সাইড চেঞ্জ করবে না। কিন্তু কিন্তু স্পাইনোথ্যালামিক যেটা আছে, সেটা হলো সাইড চেঞ্জ করবে, মানে ডান পাশেরটা বাম দিকে স্পাইনাল কর্ডের ওই পাশে গিয়ে উপরে উঠবে, আর এইটা এই পাশে গিয়ে উপরে উঠবে। এটা বুঝছেন কিনা? অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, এই দুইটা বোঝা খুবই জরুরি, এটা লাগবে।
ক্লিয়ার? এটা বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন হলো ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে হলো উপর থেকে, ব্রেন থেকে, ওই যে বললাম পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল। পিরামিডাল মানে হলো কর্টিকো স্পাইনাল, আর এক্সট্রা পিরামিডাল মানে হলো পিরামিডের বাইরে। হ্যাঁ, আপনার হোয়াইট ম্যাটারের মধ্যে কিছু গ্রে ম্যাটারের জটলা, তাই না? তাহলে অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল, পোস্ট ল্যাটারাল কর্টিকো স্পাইনাল উপর থেকে নিচের দিকে নামবে, ক্রস করবে কোথায়? আপনার পিরামিডের। হ্যাঁ, ওই জন্য ওই জায়গাটা একটু উঁচু থাকবে। তাহলে কি কি আছে দেখেন, এই যে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল, আর এটা হলো আপনার অ্যান্টেরিয়র কর্টিকো স্পাইনাল, এই দুইটাই মেইন। হ্যাঁ, এগুলো হলো পিরামিডাল। ঠিক আছে, এর সাথে হলো রুব্রো স্পাইনাল, তারপরে এটা হলো আপনার টেকটো স্পাইনাল, এটা হলো আপনার ভেস্টিবুলো স্পাইনাল, অলিভো স্পাইনাল। এগুলো সব হলো উপর থেকে নিচের দিকে নামবে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা একটু বুঝতে পারেন কিনা। অনেকেই আমাকে ফেসবুকে নক দেয়, আমাদের স্টুডেন্ট বা গ্রুপে লেখে যে ভাইয়া ব্রাউন সিকোয়ার সিনড্রোমটা পরীক্ষার আগে ভুলে গেছি, একটু শর্টে বোঝায় দেন। হ্যাঁ, এটাও ইউটিউবে আপলোড করা আছে এই ছোট্ট জিনিসটা। সেটা হলো এইটা পড়লে আমাদের আজকে পড়া শেষ, এটা পড়ে শেষ করে দেবো ক্লাস 12টার মধ্যেই। ব্রাউন সিকোয়ার সিনড্রোম জিনিসটা কি? ব্রাউন সিকোয়ার সিনড্রোম হলো স্পাইনাল কর্ড যদি কোনো কারণে ইনজুরি হয় বা থেতলে যায়, হ্যাঁ, বা হেমি সেকশন হয়। কিভাবে হইতে পারে? কোপ দেয়, ঘাড়ের মধ্যে কোপ দিছে কুড়াল দিয়ে, অর্ধেক স্পাইনাল কর্ড কেটে গেছে, এরকম অর্ধেক কেটে গেছে। হ্যাঁ, বা খুব মাজার মধ্যে গাছ পড়ছে, সিভিয়ার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তখন কি হবে? এরকম হেমি সেকশন হয়ে যাবে। হেমি সেকশন হলে কি অসুবিধা হবে? সেটাই হলো ব্রাউন সিকার সিনড্রোম, বিলো দা সেকশন। এই কেটে যাওয়ার নিচ থেকে কি সমস্যাগুলো হবে। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা খুবই একদম সহজ মনে হবে। ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক, বলছিলাম যে ধরেন যে এটা ডান পাশে, এটা বাম পাশে, তাহলে বাম পাশে ইনজুরি হয়েছে, তাহলে বাম পাশে এই ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক এরকম করে বাম পাশে সেন্সেশন দিয়ে। কারণ স্পাইনাল কর্ডের ওই জায়গাটা তো তার জন্য ফিক্সড, সে তো অন্য জায়গায় গিয়ে উঠতে পারবে না, ওর লিফটটা বিল্ডিং এর পিছনে। আচ্ছা, ট্রাক্ট অফ বার্ডেকের লিফটটা এ যাবে, গিয়ে সেন্সেশন নিতে হবে। সেন্সেশন নিতে গিয়ে দেখবে আরে লিফটের তো 5 তলা পরে আর উঠা যাচ্ছে না, আমাকে তো 10 তলায় উঠতে হবে, 10 তলায় তো কর্টেক্স আছে। বলে যে 5 তলা পরে বলে যে লিফট বন্ধ, নষ্ট হয়েছে, হেমি সেকশন হয়ে গেছে। তাহলে কি হবে? দেখেন বিলো দা লেভেলে কি কি চেঞ্জ হবে। বিলো দা লেভেলে তাহলে সেম সাইডে ট্রাক্টর বল, ট্রাক্টর বার্ডেক যে কাজগুলো করে ওগুলো হবে না। তাহলে সেম সাইডে কি কি হবে না বলেন? তাহলে আপনার ফাইন টাচ, প্রেসার, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন এগুলো লস্ট হবে, কারণ ওই সেন্সেশন গুলো সে উপরে নিয়ে যেতে পারবে না, গিয়ে দেখবে যে রাস্তা বন্ধ। ওকে, আচ্ছা, আবার আগে সেন্সরি গুলো শেষ করি। আবার যেটা বলছিলাম যে দেখেন এখানে লাল কালি দিয়ে দেখানো আছে, তাহলে আমরা একটু সবুজ কালি নিই। দেখেন এখন আসেন অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ও কিভাবে হবে? ও হইলো এই যে এটা হলো বাম পাশ না, তাহলে বাম পাশেটা ও সাইড চেঞ্জ করে এই দিক দিয়ে উঠে গেছে, ও সুন্দর করে উঠে দেখে বাহ সুন্দর করে উঠে গেছে, কোনো ঝামেলা নাই, হরতাল নাই, কিছু নাই, ও ব্রেনের মধ্যে নিয়ে গেছে সেন্সেশন। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কাজ হলো আপনার পেইন, টাচ, টেম্পারেচার। হ্যাঁ, তাইলে পেইন টাচ টেম্পারেচারের কি হবে? তাহলে দেখেন যে পাশে হইলো ওই পাশের পেইন টাচ টেম্পারেচার তো সাই করে উল্টা দিক দিয়ে উঠে গেল, তাহলে ওই পাশের সেম সাইডে পেইন টাচ টেম্পারেচারে কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু অপোজিট সাইড থেকে যে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক একটা সাইড চেঞ্জ করে আসবে, ও আসতে দেখবে যে আরে এই রাস্তা তো কাটা, এখানে তো যাওয়া যাচ্ছে না। তাহলে সেন্সরির ক্ষেত্রে অপোজিট সাইডের পেইন টাচ টেম্পারেচার লস্ট হবে, কিন্তু সেম সাইডেরটা ইনট্যাক্ট থাকবে। এবং ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বার্ডেক যেহেতু আছে, সেম সাইডে জয়েন্ট পজিশন, ভাইব্রেশন এগুলো সে বুঝতে পারবে না। এটা বুঝছেন কিনা বলেন? সেন্সরি গুলো আগে বুঝছেন? সরি ভাই, পুরা কাশি হচ্ছে অনেক। এটা ক্লিয়ার? আপনার অনেক ভালো। হ্যাঁ, তো কেউই আগের বার কেউই একবারে বুঝে নাই, আপনারাই ফার্স্ট একবারে বুঝলেন। তাহলে সেম সাইডে ট্রাক্টর বল, ট্রাক্টর বারডেক যাইতে পারবে না। এই জন্য কি হবে? এই জন্য জয়েন্ট পজিশন, ভাইব্রেশন এগুলো সেম সাইডে
লস্ট হবে। কিন্তু সেম সাইডের কিন্তু পেইন টাচ টেম্পারেচার কিন্তু ঠিকই সাই করে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে উঠে যাবে, কিন্তু অপোজিট সাইডের পেইন টাচ টেম্পারেচার লস্ট হবে। সেন্সরিটা বুঝছেন নাকি? সেম সাইড অপোজিট সাইড। আচ্ছা, এখন আসেন দেখি আমরা মোটর। মোটর তো উপর থেকে নিচে, ওই যে এরিয়া 4 সেলস অফ বিটস ওইখান থেকে আসবে, এসে আপনার কাটছে তো স্পাইনাল কর্ডে, কিন্তু ওর তো ফাইবার ক্রস হবে হইলো ব্রেনের মধ্যেই, মনে আছে না? এই যে দেখেন ব্রেনের মধ্যেই, ওর ব্রেনের মধ্যেই হলো ফাইবার, 80% ফাইবার এই যে নামার সময় 80% ফাইবার সাইড চেঞ্জ করে চলে আসবে। এই জন্যই তো পিরামিডের সৃষ্টি হয়, এ যায় এই পাশে, এ যায় এই পাশে, জায়গাটা উঁচু হয়ে যায়, পিরামিডের মতো হয়ে যায়। হুম? তাহলে 80% ফাইবার সাইড চেঞ্জ করে ফেলবে এই জন্য। তাহলে দেখেন তাহলে কি হবে, ক্লাস শেষে এই পর্যন্ত পিডিএফটা একটু বিছানায় রেস্ট নিতে নিতে একবার করে চোখ বুলাবেন। তাহলে এই যে, তাহলে ধরেন যে এটা হলো এটা ডান পাশে, এটা বাম পাশে, তাহলে ডান পাশের কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট এইভাবে নামবে, সাইড চেঞ্জ করে এসে নামতে এসে দেখবে যে পাঁচটা এসে দেখবে লিপ নষ্ট, ও নামতে পারবে না। তার মানে এখান থেকে বলার কথা ছিল যে বাম পাশে এই কাজগুলো করতে হবে বাম হাত দিয়ে, ব্রেন সিগন্যালও দিয়েছে কিন্তু আসতে পারবে না। তাহলে এটা সাইড কিন্তু চেঞ্জ করলো। তাহলে মোটর যে চেঞ্জ আছে, হ্যাঁ, তাহলে বিলো দা লেভেলে সেম সাইডে কোনো মোটর থাকবে? চেঞ্জ আসতে পারতেছে না তো। তাহলে বলতেছে এক্সটেন্সিভ প্যারালাইসিস, হ্যাঁ, অর আপার মোটর নিউরন টাইপ লেশন অফ দ্য সেম সাইড। আর অপোজিট সাইডে কি হবে, ফিউ প্যারালাইসিস হবে, কারণ কি ওই যে 20% ফাইবার, হ্যাঁ, 20% ফাইবারও তো কাটা পড়বে, এই জন্য অপোজিট সাইডও ফিউ এফেক্টেড হবে। তাহলে মোটরটা সেম সাইডে বিলো দ্য সেকশনে কোনো মোটর থাকবে না, হ্যাঁ, এক্সটেন্সিভ প্যারালাইসিস হবে, এবং এটাকে আপার মোটর নিউরন টাইপ লেশন হবে। হুম? কারণ বলছে হেমি সেকশন অফ দ্য কর্ড, কর্ড যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এটা আপার মোটর। তাহলে এই ছবিটা, এই জন্য এটা আগের পিডিএফটাতে ছিল না, এই পিডিএফটাতে অ্যাড করে দেওয়া হয়েছে, হ্যাঁ, দেখেন এই ছবিটা অ্যাড করে দেওয়া হয়েছে, আর এই যে নিচে লেখা হয়েছে, হ্যাঁ, সেম সাইডে ফাইন টাচ প্রেসার ভাইব্রেশন লস্ট, আর অপোজিট সাইডে ক্রুড টাচ এগুলো লস্ট, আর কর্টিকো স্পাইনাল সেম সাইডে মোটর লস্ট। শেষ। আচ্ছা, এগুলো আপনাদের এইচডব্লিউ থাকলো, যে পোল অনুযায়ী হলো ইউনিপোলার, বাইপোলার, সিউডো ইউনিপোলার, মাল্টিপোলার, এগুলা এগুলো অলরেডি আমরা এই ডায়ামিটার এই ছকটা পড়ছি। এই চকটা থেকে যেভাবে আমি পড়ে যেতাম সেটা আমি বলি, ছোট্ট বুদ্ধি। এটা হলো স্নেলের নিউরো অ্যানাটমি ছক। রিসেপ্টর, হ্যাঁ, এটা প্রশ্ন আসে হলো নন এনক্যাপসুলেটেড রিসেপ্টর, এনক্যাপসুলেটেড রিসেপ্টরের চারপাশে একটা ক্যাপসুল থাকে, এই জন্য ক্যাপসুলেটেড রিসেপ্টর, হ্যাঁ। পরীক্ষায় প্রশ্ন আসে, এটা বেশি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনগুলো ক্যাপসুলেটেড রিসেপ্টর। দেখেন যেগুলো নামের শেষে কর্পাসল আছে সেগুলো ক্যাপসুলেটেড, শেষ। শুধু এটা মনে রেখে আমি অ্যান্সার করতে পারছিলাম, হ্যাঁ, সহজ। তাহলে মিজনার্স, প্যাসিনিয়ান, রাফিনি, কর্পাসল, এগুলো ক্যাপসুলেটেড, বাকিগুলো হলো যে মার্কেল ডিস্ক, হেয়ার ফলিকল রিসেপ্টর, না ফ্রি নার্ভ এন্ডিং, এগুলো নন এনক্যাপসুলেটেড। ওকে, তাহলে এই পর্যন্ত হইলো 29 পেজ পর্যন্ত আমরা, 28 পেজ পর্যন্ত আজকে বললাম, বাকিটা আমরা আগামী দিন পড়বো। তো রাত জেগে ক্লাসে সংযুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভাইয়াপুরা। নার্ভাস সিস্টেমটা একটু কঠিন লাগবে, আজকে পড়াইলাম, অনেক কিছু হয়তো বা আপনারা আগে থেকেই জানতেন, কিছু জিনিস নতুন শিখছেন বা জানছেন। এই জিনিসগুলো এখনই, হ্যাঁ, এখনই আধা ঘন্টা ঘুমানোর আগে আধা ঘন্টা একটু পিডিএফটা জাস্ট চোখ বুলান ফোনে, আর কালকে সকালবেলা উঠেই পুরোটা একবারে পড়ে ফেলবেন। তাহলে দেখবেন ক্লাসের পড়াগুলো সাথে সাথে হয়ে যাবে। নাহলে এই যে যে 10-11 জন 12 জন ছিলেন, জাস্ট এক সপ্তাহ পরে এগুলো সব ভুলে যাবেন, আবার আবার নতুন করে ক্লাস করতে হবে, যেটা অনেক টাইম কনজিউমিং। আপনাদের টাইম নেই, সামনে রেসিডেন্সি পরীক্ষা আছে, ঠিক আছে, এফসিপিএস পরীক্ষারও বেশি দিন সময় নেই। তাহলে সবার জন্য দোয়া থাকলো। আর যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে ভাইপুরা, তাহলে আপনার অনুমতি দিলে আমি ক্লাস শেষ করে দেব। রেকর্ডিংটা অফ করি।